প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আর এক্সট্রা দেখার জন্য। আওয়ামী লীগের বহুল আলোচিত বর্ণাঢ্য জমজমাট কাউন্সিল, দুদিনের কাউন্সিল শেষ হলো। অনেক জল্পনা কল্পনার পরে জল্পনা যা ছিল সেটাই হয়েছে। আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের। যথারীতি সভাপতি মনোনয়ন নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা, অষ্টমবারের মতো টানা ৩৫ বছর। যদিও এবারের কাউন্সিলের আগে উনি একাধিকবার, এমনকি আজকের কাউন্সিলের সময় বলেছেন যে উনি আর দায়িত্ব নিতে চান না, যে বরং উনি চান যে নতুন কেউ দায়িত্ব নিক, কিন্তু সেটা কাউন্সিলররা কেউ মেনে নেয়নি এবং শেখ হাসিনা অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হয়েছেন। এবং সৈয়দ আশরাফ, যিনি আগে সাধারণ সম্পাদক ছিলেন, তার প্রস্তাবে ওবায়দুল কাদেরের নাম উঠে এসেছে এবং কাউন্সিলরদের কণ্ঠভোটে ওবায়দুল কাদের আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই কাউন্সিল নিয়ে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোচনা, তুলকালাম রীতিমতো। এবং বিশেষ করে যদি রাতের ঢাকা যারা দেখেছেন, আলো ঝলমলে ঢাকা হয়ে গিয়েছিল কাউন্সিলকে ঘিরে, তা তো ছিল। এবং দেশের বাইরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিয়েছেন। যদিও বাংলাদেশের অন্যতম প্রধান বড় দল বিএনপি, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তাদের কেউ সেই কাউন্সিলে যোগ দেয়নি। তবে বিএনপি মহাসচিব আজকে আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। আমরা আজকে আওয়ামী লীগের কাউন্সিলের নানা দিক নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে ৩ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে আছেন মহিউদ্দিন আহমেদ, লেখক এবং গবেষক, আছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল হাসান বুলবুল। আপনাদের ৩জনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বুলবুল ভাই, আপনার কাছ থেকে আওয়ামী লীগের কাউন্সিলের একটা মূল্যায়ন দিয়ে আমি অনুষ্ঠানটি শুরু করতে চাই। অনেক রকমের অনেক কিছু আছে, তবে একটা মূল্যায়ন শুনি আপনার কাছ থেকে আগে। এটা তো মূল্যায়ন আরো পরে হবে, কমিটি কিভাবে হলো, সেই কমিটির দিক হ্যাঁ, কমিটির অনেক কিছু বাকি আছে, অনেক 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 বিষয় নিয়ে মূল্যায়ন হবে। আমি কয়েকটা দিক দেখতে চাই। একটি হচ্ছে যে সমসাময়িককালে একটা বড় রাজনৈতিক সমাবেশ এবং খুব উৎসবমুখর সমাবেশ, এবং সাধারণত আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনগুলির জেলা পর্যায়ে বা আঞ্চলিক পর্যায়ে যখন সম্মেলন হয়, ওই 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 জায়গাগুলিতে যে ধরনের টান টান উত্তেজনা থাকে, গ্রুপ পাল্টা গ্রুপ হয়। কিন্তু এবার এই বিশাল সমাবেশটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে হয়েছে এবং এটি যারা আওয়ামী লীগের আঞ্চলিক বা জেলা পর্যায়ের অনেক কর্মসূচিকে পর্যবেক্ষণ করেন, তারা বিস্মিতই হয়েছেন যে এই বড় দলটি একটা ডিসিপ্লিনের মধ্যে এসছে। প্রায় 6,500 ডেলিগেট, 6,500 কাউন্সিলর এবং অন্যান্য শুভানুধ্যায়ী মিলে আমার মনে হয় যে ঢাকা শহরে 1 থেকে 1.5 লক্ষ মানুষ বাইরে থেকে এসছেন। কাজে অত্যন্ত সুশৃঙ্খলভাবে রাজনৈতিক সমাবেশটি হয়েছে, এটি একটি দিক। এবং একটা উৎসব মুখরতা। আমার ধারণা যে আমরা যতদিন যাবৎ আওয়ামী লীগকে পর্যবেক্ষণ করি, তার মধ্যে সম্ভবত সংকটকালে আওয়ামী লীগকে দেখেছি একটা কঠিন সংকটের মধ্যে, কঠিন নিপীড়নের মধ্যে, কঠিন নির্যাতনের মধ্যেও তারা একটা সংঘবদ্ধভাবে কাজ করেন। তখন তো আমরা অনেক জিনিস ছাড় দিই, কিন্তু একটা যখন রাষ্ট্র ক্ষমতায় দলটি এবং তাদের খুব সাফল্যের অনেকগুলি সূচক সরকার হিসেবে তারা পর্যালোচনা করেন, তখন এই যে উৎসবমুখর সমাবেশটি, দলটি অনেক বড় হয়েছে বোঝা যাচ্ছে, দল অনেক সুনির্দিষ্ট হয়েছে, এটা একটি দিক। আরেকটি দিক হচ্ছে এই রাজনৈতিক সমাবেশে একটা রাজনৈতিক দলের মতোই আচরণগুলি প্রত্যক্ষ করেছি। আপনি যদি উদ্বোধনী ভাষণ দেখেন দলীয় সভানেত্রীর, সেই উদ্বোধনী ভাষণে সেই প্রথাগত নিজেদের অভ্যন্তরীণ কাদা ছড়াছড়ি নেই, বরং খুবই ফরওয়ার্ড লুকিং, মানে নিকট অতীত এবং অদূর ভবিষ্যৎ, বাংলাদেশকে আওয়ামী লীগ কোথায় নিয়ে যেতে চায়, তার সভানেত্রী কীভাবে ভীষণটা বলতে চান, আর সেটি বলতে চান, দলের জন্যে কিছু করণীয় নির্ধারণ করেন এবং বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে চান। সেই জন্য দলকে একটা ডাটাবেস তৈরি করতে বলেন যে আপনার এলাকায় দরিদ্র কারা আছে, প্রতিবন্ধী কারা আছে, তাদের। এটি আমাদের রাজনৈতিক সংগঠনগুলির কাউন্সিলের সাধারণত নেতৃত্ব, সভাপতি, সাধারণ সম্পাদক, তার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু সভানেত্রীর এই ভাষণের মধ্যে আমি প্রত্যক্ষ করেছি এক ধরনের ভিশনারি একটা রূপকল্প আছে, যেটি একদম 2041 সাল পর্যন্ত বাংলাদেশকে কোথায় দেখতে চায়। তৃতীয়ত, অনেক বিদেশি প্রতিনিধি, প্রায় 55 জনের মতো বিদেশি প্রতিনিধি এখানে ছিলেন, এবং তারা এক ধরনের বক্তৃতার মধ্যে এক ধরনের আস্থার একটা চিত্র আমরা দেখতে চাই, বন্ধুত্ব এবং আস্থার চিত্রটা দেখতে পাই। অন্য সময় সবচেয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কিন্তু আমি যারা বক্তব্য রেখেছেন প্রায় তাদের সবার বক্তব্যই শুনেছি, তারা কিন্তু সরকারের এবং দেশের সূচকগুলি ধরে ধরে কথা বলেছেন। এবং প্রধানমন্ত্রীর বক্তব্য আমি যেটা বলি যে অভ্যন্তরীণ রাজনীতির একটা রূপরেখা যেটা তিনি বলেছেন,
আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও বলেছেন যে জঙ্গি প্রসঙ্গে বাংলাদেশ কখনোই জঙ্গির রপ্তানি করা যাবে না। এই সব মিলিয়ে সবশেষে যেটা কমিটির ধরনটাও আমার কাছে মনে হয়েছে যে যখন রুদ্ধদ্বার কক্ষে কী আলোচনা হয়েছে তা আমরা জানি না, যতটুকু হয়েছে তাতে আমরা দেখেছি যে একটি দলের একটা কাউন্সিলে রুদ্ধদ্বার কক্ষে কাউন্সিলরদের নিয়ে সাংগঠনিক যে বিষয়গুলি আলোচনা হওয়ার মতো সেই রকমই আলোচনা হয়েছে, যে দলকে তিনি কৃতিত্ব দিয়েছেন, দল তৃণমূল মানুষের মধ্যে পর্যায়ের মানুষই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখবে সেটি বলেছেন, এবং বলেছেন কর্মীদেরকে নির্বাচনের প্রস্তুতি আগামী তৃতীয়বারের মতো যদি ক্ষমতায় থাকতে চান, তো ক্ষমতায় যেতে চাই আমরা, তাহলে আমাদেরকে কী কী প্রস্তুতি নিতে হবে সেটা তিনি বলেছেন। তিনি তার নিজের, আমরা প্রথম কয়েকটি সাংবাদিক সম্মেলনে তিনি যখন অবসর গ্রহণের কথা বলেছেন তখন আমরা ভেবেছি যে তিনি এটি মানে এক ধরনের বিনয়ের কাছ থেকে বলেছেন, কিন্তু কাউন্সিলে তিনি বলেছেন যে আমি আমার জীবদ্দশাতেই নতুন নেতৃত্ব দেখে যেতে চাই। এবং এইখানে যখন সৈয়দ আশরাফের জায়গায় জনাব ওবায়দুল কাদেরকে বা সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলো, আমার কাছে মনে হয়েছে এটি সভানেত্রী যেভাবে দলটিকে দেখতে চান তার একটা প্রতিফলন এই অর্থে যে তিনি আরেকবার সভানেতৃত্বের পদে থাকলেন। তিনি বললেন যে আগামীবারে আমি নতুন নেতৃত্ব দেখতে চাই, এবং এর মধ্যে যেহেতু সৈয়দ আশরাফ 2 বছর 2টি টার্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন, কাজে ওবায়দুল কাদেরকে একটিবারের জন্য সুযোগ দিয়ে দেখা যাচ্ছে যে এই সভানেত্রীর নেতৃত্বেই তিনি এই টিউনিংটাতে কতটা নিজেকে ফিট করতে পারেন। আমার মনে হয় যে এইটিও একটি তার জন্য অপরচুনিটি তৈরি করা হলো, নতুন একজনের জন্য অপরচুনিটি, এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। কাজে এখানে যোগ্যতার প্রশ্নে সৈয়দ আশরাফ বা ওবায়দুল কাদের কে বড় কম এই বিষয়টা দেখবার বিষয় নয়। এবং আপনি দেখেন যে যেটা আমরা সাধারণত ধারণা করেছিলাম তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু যারা উপদেষ্টা পরিষদে চলে গিয়েছেন তাদেরকে আবার প্রেসিডেন্টে ফিরে আনার একটা কথা শোনা গিয়েছিল, সেটা আনা হয়নি, বরং নতুন কিছু মুখ প্রেসিডেন্ট আমরা দেখলাম। পুরো কমিটিটা দেখলে আমরা হয়তো বুঝতে পারবো যে আরও কারো নতুন মুখ আসলো, 2-4 জন এখন পর্যন্ত। আব্দুর রহমান ছাত্রলীগের তিনি জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, সভাপতি মণ্ডলীতে নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মান্নান খান, 6 জন নতুন ঢুকেছেন, নাহিদ, ফারুক খান, ডক্টর রাজ্জাক, আব্দুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন এবং পীযূষ ভট্টাচার্য। তো কাজে সব মিলিয়ে এটাকে আমাকে একটা বড় রাজনৈতিক দলের খুব ভিশনারি একটা কাউন্সিল বলে মনে হয়েছে, যার মধ্যে দিয়ে দলটাকে সংগঠিত করা যেমন একটা লক্ষ্য, দলটাকে এবং অসাধারণ একটা সিদ্ধান্ত হয়েছে সেটা সজীব ওয়াজেদ জয় সম্পর্কে। কাউন্সিলের যে সাধারণ আবেগ এবং সেন্টিমেন্ট ছিল যে তাকে কোনো পদে আনতে হবে, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন সে তো এমনিতেই বড় পদে আছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এবং শুধু তাই না, সজীব ওয়াজেদ জয় স্পষ্টভাবে বলেছেন আমি তো বেশিরভাগ সময় বিদেশ থাকি, কাজে বিদেশে ওই অবস্থান করে এইরকম দলের কোনো পদ আঁকড়ে ধরে রাখার কোনো মানে হয় না। এই যে তার দিক থেকে একটা স্পষ্ট কথাটি, এটি আমার কাছে মনে হয়েছে যে খুবই 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 অর্থপূর্ণ বিষয়। কাজে সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে খুব সুশৃঙ্খল সমাবেশ, এবং দলটিকে আগামী দিনের যুগোপযোগী করে তোলার জন্য একটি সমাবেশ, এবং খুব ভিশনারি কিছু রূপকল্প দলীয় কর্মীদের কাছে তুলে ধরার একটি এই 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 সম্মেলনটিকে আমি মনে করি। এখন প্রত্যাশা থাকবে সভানেত্রীর যে টিউনিং, সভানেত্রীর যে ভিশন, তার সঙ্গে তার নেতৃবৃন্দ এবং তৃণমূল পর্যায়ে এই টিউনিংটি কত ভালো হয় সেটি একমাত্র আমাদের পর্যবেক্ষণ করবার বিষয়। আমি খুব নেতিবাচক একটা শুধুমাত্র আপনি 2টি সমালোচনা আমি বাইরে থেকে শুনেছি। একটি সমালোচনা হচ্ছে যে চীনের রাষ্ট্রপতি এসেছিলেন, তার সময় যে লাইটনিং করা হয়েছিল, সব মানে আলোকসজ্জা করা হয়েছিল, আওয়ামী লীগ সেই আলোকসজ্জা দিয়েই রাষ্ট্রীয় খরচ আলোকসজ্জা, এটা খুব ন্যারো, খুব সংকীর্ণ একটা সমালোচনা। আমি মনে করি যে এটা একটা মানে শুধুমাত্র সমালোচনা করার জন্য আরেকটি হচ্ছে যে এত নিরাপত্তা ব্যবস্থা কেন, আমি মনে করি যে এটা যথাযথই হয়েছে, কারণ এত বড় একটা সমাবেশ হচ্ছে, সারা দেশে এই জঙ্গি এবং এই ঝুঁকি বোধহয় নেওয়া উচিত ছিল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা খুব অল্প সময়ের ব্যবধানে 3টি বড় উৎসবকে খুব সাফল্যের সঙ্গে মানে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, একটি মহরম, একটি পূজা এবং আওয়ামী লীগের এই বিশাল সমাবেশটি। কাজে আমি এখানে নেতিবাচক কোনো অংশ দেখি না, ইতিবাচক দেখি। নতুন কমিটির পুরা চেহারা দেখলে হয়তো আমরা আলোচনা করতে পারবো যে কোথাও আলোচনার জায়গা আছে কিনা। আর আমার ধারণা সংবাদকর্মী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে একটা হানিমুন পিরিয়ড তো যাবেই, তারপর আস্তে আস্তে আমাদের দেখতে হবে যে নতুন নেতৃত্ব দলকে, প্রধানমন্ত্রী বা দলের সভানেত্রী যেভাবে দলকে নিয়ে যেতে চান
তার হাত ধরে এই নেতৃত্ব তাকে কতটা সহায়তা সেই করতে পারে? স্পিডের সাথে তাল মেলাতে পারেন কিনা। জনাব সুভাষ সিংহ রায়, আমি আপনার কাছে আসবো। আমি যেটা অনেকটাই বলতে চাইছিলাম সেটা বলেছেন যে প্রধানমন্ত্রী মানে দলীয় সভানেত্রী হিসেবে যে বক্তব্য কালকে কাউন্সিলে দিয়েছেন সেটাতে একটি লাইনও বিরোধী দলকে, মানে যেটা আমরা সবসময় দেখি যে বিএনপি জামাত বা খালেদা জিয়া ইত্যাদি, সেটা কিন্তু কাউন্সিলের বক্তব্যে একটি লাইনও ছিল না। আমি একটু বক্তব্যটা শুনে আসি, তারপর আমি আপনার সাথে আলোচনা শুনবো। ৭৫ পর দেশে ফিরতে পারিনি, রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের আশ্রয় দিয়েছেন, আমাদের দুই বোনকে। ৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভানেত্রী নির্বাচিত করে। আমার অবর্তমানে আমাকে সভানেত্রী নির্বাচিত করার পর আমি বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিই। গণমানুষের সমর্থনে আমি বাংলাদেশে ফিরে আসি। সামরিক জান্তা শত চেষ্টা করেও আমাকে বাধা দিতে পারে নাই। তাই আওয়ামী লীগের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে অন্তত বাংলাদেশে আসার এই সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু আমরা এখানেই থেমে থাকতে চাই না। বাংলাদেশ 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হবে। সাথে সাথে 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই এবং বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ। সে কারণেই আমরা ঘোষণা দিয়েছি আমরা জিরো টলারেন্স টু টেরোরিজম। টেরোরিজম কখনো আমরা প্রশ্রয় দেব না। এর বিরুদ্ধে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে যাব। এবং সেই সাথে বাংলাদেশের মাটি, এদেশের ভূখণ্ড কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কেউ ব্যবহার করতে পারবে না, বা কোনো প্রতিবেশী দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য আমাদের ভূখণ্ড কাউকে আমরা ব্যবহার করতে দেব না। এটা আমাদের সিদ্ধান্ত। দক্ষিণ এশিয়া হবে প্রাচ্য পাশ্চাত্যের সেতু বন্ধ। আপনাদের কাছে আমার আহ্বান হলো, আপনার স্ব এলাকা, নিজ নিজ এলাকা, সেই এলাকায় কতজন দরিদ্র মানুষ আছে, গৃহহারা মানুষ আছে, কোন মানুষ যার ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই, এ ধরনের নিঃস্ব রিক্ত মানুষ আছে, কারা হতদরিদ্র, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী, আপনারা তাদের তালিকা বানান। তাদের জন্য আমরা বিনা পয়সায় ঘর তৈরি করে দেব। তারা জীবনে যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব। কারণ তারা আমাদের নাগরিক, আমাদের দায়িত্ব। আওয়ামী লীগ জনগণের সংগঠন, কাজে জনগণের কল্যাণ করা এটাই আমাদের দায়িত্ব। আমরা যদি এই কাজ সঠিকভাবে করতে পারি, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই বাংলাদেশে ওই দারিদ্র্য বলে কিছু থাকবে না। সুভাষ, আপনার কাছে একটু শুনতে চাই যে আসলে বুলবুল ভাই অনেকটাই বলে দিয়েছেন যে এই বক্তব্যটি আসলে একদম সামনে তাকানোর বক্তব্য। 2041 পর্যন্ত কী করবেন, কীভাবে করবেন। কর্মীদের বলেছেন তালিকা করে করে গরিব মানুষ যাদের ঘর নেই, যারা হতদরিদ্র, তাদের তালিকা পাঠাতে এবং সরকার করে দেবে। মানে দারিদ্র্য মুক্ত করার যে স্লোগান, সেটাকে বাস্তবায়ন করার প্রক্রিয়াটা দেখিয়েছেন। এবং শুরুতে যেটা বলেছি যে বিরোধী দলকে একটি লাইনও উনি বিরোধী দলের জন্য ব্যয় করেননি। আপনার একটা মূল্যায়ন। আপনাকে ধন্যবাদ। এবং মঞ্জুর হাসান বুল্লু ভাইয়ের সাথে থাকার একটা বড় সুবিধা যে তার সাথে আপনাকে কথা কম বলতে হয় বাক নাকি? বিস্তার কম করতে হয়, এটা একটি বিষয়। আর তিনি যে জায়গাগুলো মানে চিহ্নিত করেন সেই জায়গাগুলো নিয়ে পরবর্তীতে আলোচনার একটা রেশ পাওয়া যায়। আমি আপনি প্রথমে যে জমকালো আয়োজনের কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোর কিন্তু যে সমাবেশগুলো হয়, বিশেষ করে কাউন্সিল যেটা হয়, সেটা কিন্তু এরকমই হয় না, কিন্তু এত জমকালো না, না, কখনো আমি হয়নি বলি, আগে। এখন আপনি যদি 1946 সালে যদি আপনার মুসলিম লীগের সম্মেলন দেখেন কলকাতাতে, জিন্না সাহেব 16 গাড়িওয়ালা ইয়েতে 16 চাকাওয়ালা গাড়িতে করে এসেছিলেন এবং 1 লক্ষ লোক সমাবেশ করে তিনি এসেছিলেন। আপনি যদি ওখানে হিসাব করেন, কংগ্রেসের সমাবেশের নেতা সুভাষচন্দ্র বসুও ঘোড়ার পিঠে করে এসেছিলেন এবং চারিদিকে অশ্বারোহী পরিবেষ্টিত অবস্থায় এসেছিলেন। সম্মেলন এরকমই হয়, কিন্তু এই ধারণাটা বদলে দিয়েছে। মানে রাজনীতির দলে কোনো সম্মেলনের প্রয়োজন নাই, পলিটিক্স কোনো দরকার নাই, ক্ষমতায় যেয়ে দল গঠন করব, এই ধারার পর থেকে এই কথাগুলো এসেছে। এই যে বুলু ভাই যেটা বললেন, এটা একটা মহা উৎসবের মতন। আমি গতকাল সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত আমি শুধুমাত্র এই শাহবাগ থেকে
চারুকলা ইনস্টিটিউটের উল্টো দিকে যে গেটটি ছিল ঢোকার, এবং তার পরবর্তী টিএসসির যে গেট, এখানে অসংখ্য মানুষের সাথে কথা বলেছি, যারা কাউন্সিলর ডেলিগেট যারা এসেছিলেন এদিক দিয়ে ঢুকেছেন, কথা বলেছি। এক অন্যরকম অনুভূতি। যাই হোক, আমি সময় পেলে দু একটি কথা বলবো। আর উনি মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে 7 বছর তিনি রিফিউজি হিসেবে ছিলেন। আমি টুকটাক বই পড়বার চেষ্টা করি এবং বিশেষ করে রাজনীতির ইতিহাস পড়ার খুব চেষ্টা করি। আমি কিন্তু পাশে যিনি বসে আছেন মহিউদ্দিন আহমেদ, তার বইয়ের কত নম্বর পৃষ্ঠায় কত তিনি লিখেছেন এগুলো আমি টুকটাক বলতে পারবো। মানে এইটুকু মেধাশক্তি আমার এখনো পর্যন্ত আছে। যাক, রয়্যালিটির কিছুটা অংশ আপনাকে দিবে, আপনার পাবলিসিটি যে করছেন। তা আমি একটা বই নতুন গত বছরই বেরিয়েছে, অনেকের চোখে পড়েনি, অন্তরঙ্গের আলোকে অন্তরঙ্গ আলোয় বঙ্গবন্ধু পরিবার। এটা আমাদের একজন পুরনো অনেক বয়স্ক সাংবাদিক ছিলেন আব্দুল মতিন, তিনি শেখ রেহেনা আপার সাক্ষাৎকার নিয়েছিলেন। আমি ব্রিটেন প্রবাসী ছিলেন। তা আমি শুধু দর্শকদের সামনে আপনার অনুমতি দিলে আমি 4টি লাইন উৎকলন করব তার রিফিউজি প্রসঙ্গে। কি দুঃখজনক সব বিষয়গুলো। 24শে জুলাই 1977 কেমন হয়েছিল বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ লুৎফর রহমানের দহিত্র বিয়ের আয়োজন। ইতিমধ্যে আমরা জেনেছি টুঙ্গিপাড়ায় তার মেয়েদের বিয়ের খবর। জেনেছি বেগম মুজিব মাসে 4-5টা বিয়ের আয়োজন করতেন। তাকে শেখ হাসিনার বিয়ে দিতে হয়েছিল এক দুর্যোগের ভিতরে, যেমনটি চেয়েছিলেন, পারেননি। রেহেনার বিয়ে নিয়ে তাই স্বপ্ন ছিল, খুব ধুমধাম করে বিয়ে দেবেন তার আদরের রেহেনার। কিন্তু বাস্তবতা এই যে বুকের স্বপ্ন বুকে নিয়েই তিনি চলে গেছেন। শেখ রেহেনা লন্ডনে এসেছেন কেন এসেছেন, কি হচ্ছে না হচ্ছে, কি করছেন না করছেন, এটাকে শেখ রেহানা কিন্তু জমা নিতে বলছেন। এসব হোম অফিসের আহমেদ সাহেবের মাধ্যমে জানবার চেষ্টা করত। তিনি অবশ্য কখনো তথ্য তাদের দেননি। আর এক জায়গায় তিনি বলছেন, দেখেন, বাচ্চারা সব গেট ধরলো বরের, কত চাও? সবাই খুশিতে চিৎকার করে বলল 10 পেন্স। তাদের $1 1 পাউন্ড দেওয়া হলো। এবং এই বিয়ের যিনি ইতিহাস বলেছেন এবং 2 বোনের যে নির্যাতনের শিকার হয়েছিলেন, যেদিন বঙ্গবন্ধু মারা যান তিনি এক রাষ্ট্রদূতের বাসায় ছিলেন এবং এই তাদের 3 জনকে উপলক্ষ করে এই আয়োজনটা হয়েছিল। অথচ এই সংবাদ পাওয়ার সাথে সাথে সানাউল হক সাহেব, রাষ্ট্রদূত, তিনি হঠাৎ করে তার চোখ উল্টে দিলেন। পারলে খুনিদেরকে খবর দিয়ে ওখানে নিয়ে যান। শেষ পর্যন্ত পরবর্তীতে হুমায়ুন রশীদ চৌধুরী যিনি স্পিকার হয়েছিলেন বাংলাদেশে, তিনি ওনাকে ফোন করে বললেন যে তোমাদের তো দায়িত্ব নিতে হবে না, আমার শুধু জার্মানির সীমান্ত পর্যন্ত নিয়ে আসো। এবং তিনি এবং তার সহধর্মিণী মিসেস হুমায়ুন রশীদ চৌধুরী এসে নিয়ে গিয়েছিলেন। আমি কথাটা বললাম এই কারণে, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা যে অর্জন করেছেন এবং সেই অর্জনে তিনি কবি নির্মলেন্দু গুণের ভাষায় তিনি বলেছিলেন পথে পথে পাথর ছড়ানো। বুলবুল ভাই এক প্রসঙ্গে আমি একসাথে ছিলাম, তিনি বলেছিলেন পথে পথে গ্রেনেড ছড়ানো। এমন একটা পরিস্থিতিতে তিনি আজকের প্রধানমন্ত্রী এই জায়গায় এসেছেন। আমি প্রধানমন্ত্রীর স্তুতি কিংবা এই প্রসঙ্গ নিয়ে আমি আর কথা বলতে চাই না, আমি স্তুতিও করতে চাই না। বাংলাদেশে আওয়ামী লীগের যে কাউন্সিলটি হয়েছে 22 এবং 23, আমার জানতে ইচ্ছে হয় যারা এই গণতন্ত্রের ভিতরে, রাজনীতির ভিতরে গণতন্ত্র, রাজনীতির ভিতরে অনুশীলন, এগুলোর কথা বলেন, এর চেয়ে কি হতে পারত? এটি কাউন্সিলে আমরা তো বহু ধরনের রাজনীতির সম্মেলন দেখি, বাম ডান নির্বিশেষে সবারই দেখি। এই যে আমার হাতে যে পুস্তিকাগুলো, এই পুস্তিকাগুলো প্রত্যেকটা কাউন্সিলর পেয়েছেন। 14টি পুস্তিকা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী প্রত্যেকটা কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছেন আগের থেকে, এবং পকেটে করে রাখতে পারবে, কীভাবে নিতে পারবে। এমনকি ওই চটের যে ব্যাগটি দেওয়া হয়েছে, সেই চটের ব্যাগের ভিতরে বলে দিয়েছে যে লজেন্স রাখতে। কিন্তু এক জায়গায় যখন ইয়ে হচ্ছে, মানে এর আলোচনা হচ্ছে, কেউ যখন চকলেট বলেছেন, সে বলছে না, এখানে 60 ঊর্ধ্ব মানুষ কিংবা যাদের ডায়াবেটিস আছে তাদের কাছে চকলেট দরকার, লজেন্স দরকার, চকলেট না। পানির বোতলের সাইজটা কি হবে, প্রতিটি বিষয় তিনি যেভাবে খেয়াল করেন এটা তুলনা করা যায় না এবং এটা ভাবা যায় না। যাই হোক, আমি শেষ করে আছি। এই আপনি যে প্রসঙ্গে উপস্থাপন করেছিলেন যে এই কাউন্সিলে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য নিয়ে আমার আলোচনা প্রেক্ষিত। আমি তো আর আলোচনা করার মতন অত যোগ্য ব্যক্তি না, আমার অনুভূতির কথা ব্যক্ত করতে পারি। অসাধারণ একটি বক্তৃতা, সব কিছু তিনি এখানে ব্যক্ত করেছেন। তিনি যেমন বলছেন ভূখণ্ড সন্ত্রাসীদের ব্যবহার করতে দেবেন না,
তিনি বলছেন শতভাগ বিদ্যুৎ তিনি পৌঁছে দেবেন মানুষের কাছে, প্রবৃদ্ধি 8% করবেন, এবং তিনি যে তার দুঃখের কথা যে 7 বছর রিফিউজি ছিলেন, আমার তো এখনো মনে পড়ে, বুলু ভাই নিশ্চয়ই এটা জানেন না, মহিউদ্দিন সাহেবও জানেন, যে 91 সালে নির্বাচনের পর তিনি 32 নম্বরে তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর এই দায়িত্ব পালন করবেন না। করবেন না, জি। 91 সালের নির্বাচনের পর তখন আমাদের সেই সকলেরই খুব সর্বজন শ্রদ্ধা সুফিয়া কামাল, তিনি বাড়ির থেকে দৌড়ে ছুটে এসেছিলেন, এসে বলেছিলেন মা এই দেশের দায়িত্ব কে নেবে। সত্যি সত্যি আজকের দিনে সেই আমার সুফিয়া কামালের কথা মনে পড়ছে। আমার একটা ইতিহাস মনে পড়ে, গফফার চৌধুরী সাহেব ঢাকায় এসেছিলেন, সেই অনুষ্ঠানে শওকত ওসমান আমাদের কথা সাহিত্যিক, তিনি গফফার চৌধুরীকে দেখেই হাতটা চেপে ধরলেন, চেপে ধরে বললেন তুমি যে গত সপ্তাহটা লেখা লিখেছ, তুমি কিন্তু শেখ হাসিনার সমালোচনা করেছো, দোহাই শওকত ওসমান তুমি শেখ হাসিনার সমালোচনা করো না, আমি জীবনে তো অনেক ডান বাম অনেক কিছু দেখলাম, ক্রাইসিসের সময় শেখ হাসিনা ছাড়া কাউকে পাওয়া যায় না। আমি এরকম অসংখ্য ইতিহাস অনেকে জানেন, আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন। আপনি দেখেন চীনের রাষ্ট্রপতি যখন বাংলাদেশে আসলেন, সেদিন ডেলি স্টারে চীনের রাষ্ট্রপতির নিজের এটা লেখা ছাপা হয়েছিল, ডেইলি স্টার এবং প্রথম আলো প্রথম আলো বাংলায়। অনুবাদ করে চেয়েছিলাম, এবং সেখানে দুর্ভাগ্যজনক যে প্রথম আলো প্রসঙ্গটা আমি আনলেন, আপনি ঠিক নিশ্চয়ই স্মরণ করবেন। আমি 3টি লাইন উৎকলন করছি যে কিভাবে বাংলাদেশ এবং শেখ হাসিনাকে মূল্যায়ন করেছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড ফিল্ড উইথ হোপ সিন্স ইটস ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ হ্যাজ কাম টু এ লং ওয়ে। আপনি দেখেন এই যে ইন্ডিপেন্ডেন্স এই শব্দটি চীন কখনো কিন্তু কোনোভাবে তার 71 মুক্তিযুদ্ধের পরবর্তীতে কখনো স্বীকার করেননি। আরেকটি ব্যাপার, দা সোনার বাংলা ড্রিম অফ ন্যাশনাল স্ট্রেংথ, এই যে সোনার বাংলা শব্দটি কখনোই চীন কিন্তু স্মরণ করেননি 75 পর্যন্ত। এই যে ফ্রেন্ডশিপ টু অল মাইন্ডস টু নান, এটাও কিন্তু চীন তার রাষ্ট্রপতি তার লেখায় উল্লেখ করেছেন। দুর্ভাগ্যজনক ঘটনা যে প্রথম আলোর প্রসঙ্গে আপনি বললেন, আমরা সকলেই প্রথম আলোর পাঠক, বঙ্গানুবাদ করার ক্ষেত্রে এই সোনার বাংলা শব্দটি কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, খুবই দুর্ভাগ্যজনক। কেননা এটা আমাদের বঙ্গবন্ধুর যেমন স্বপ্ন, আমার জাতির স্বপ্ন, প্রতিটি মানুষের স্বপ্ন সোনার বাংলা, এই শব্দটা বাদ দেওয়া ঠিক হয়নি। আমি সমালোচনা করবো না, বাদ দেওয়া ঠিক হয়নি। সম্মেলনে আপনি দেখেন যে 83টা পদের ভিতরে এবার আসছে, দেখেন প্রেসিডিয়ামের যে 19টি পদ, সেই পদের 16টি পদের নাম ঘোষণা হয়েছে, 3টি পদ খালি এবং আছে। আপনি জাতীয় কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, 180 করা হয়েছে, এবং কেন্দ্রীয় কমিটি 73 থেকে 81 করা হয়েছে, এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় কমিটি প্রতি বছরে অন্তত একবার বসবে, এবং মাননীয় সভানেত্রীর নির্দেশে প্রয়োজন বোধে একাধিকবার বৈঠকে বসবে। আপনি বাংলাদেশের যে রাজনীতির দলগুলোর সাথে আওয়ামী লীগ লড়াই করে, প্রতিদিন প্রতিদ্বন্দ্বিতা করে, প্রতিযোগিতা করে, তাদের কোনো ক্ষেত্রে কি এর কোনো অনুশীলন রয়েছে? আমরা কি কখনো কি বলি যে বিএনপির যে কমিটি হয় সেই কমিটির পরবর্তীতে কতদিন পরে কমিটি হয়? 1, 2, কোনোদিন কোনো কেন্দ্রীয় কমিটির সভা হয়েছে কিনা? আমি জানার মতো কোনো কেন্দ্রীয় কমিটির সভা কখনো দেখি নাই। আর এত বড় কম কেন্দ্রীয় কমিটি, সেই কমিটি কোন জায়গায় বসতে পারবে? আপনার একজন প্রতিবেদক আজকে তার সারাদিনের যে কাউন্সিলকে নিয়ে মহা উৎসব, একবার সে বর্ণনা করতে যে বলেছিল যে অপ্রত্যাশিত প্রত্যাশা, এই শব্দ দুটো ব্যবহার করেছিল। আমি ঠিক সেবারে বলবো যে অপ্রত্যাশিত যে প্রত্যাশার মধ্য দিয়ে এই যে মানে কাউন্সিলটি শেষ হলো, অভূতপূর্ব। এবং এটা আমি স্মরণ করছি আওয়ামী লীগের যে দ্বিতীয় কাউন্সিল হয়েছিল, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব তার সাংগঠনিক রিপোর্ট পেশকালে, এটা মনে রাখা দরকার, মাত্র 29 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব জেলখানা থাকা অবস্থায় তিনি এই পার্টির নেতা হয়েছিলেন, এবং মাত্র 1 বছর 11 মাসের মাথায় বাংলাদেশে একটি বিরোধী রাজনৈতিক দল তিনি ওই মুসলিম লীগের দাপটের সময় তিনি গড়ে তুলেছিলেন, এবং 4 বছর 4 মাস 19 দিনের মাথায় একটি ছাত্র সংগঠন ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন। এবং তিনি ওই দিন বলেছিলেন যে আমার এই সংগঠন অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে যেভাবে বিস্তৃত করবে এবং পৃথিবীর মধ্যে একটা অনন্য ইতিহাস সৃষ্টি করবে। আমি শেষ কথা যে বাক্যটি বলি, আজকের দিনে দাঁড়িয়ে এই যে আমরা সম্মেলন নিয়ে, কাউন্সিল নিয়ে যে পর্যালোচনা করছি, এই কথা বঙ্গবন্ধুর কথাকে স্মরণ করিয়ে দেয় না? তিনি কি যেই বীজ রোপণ করেছিলেন, উদ্যোক্তাদের কি সকলে কি ভেবেছিলেন যে তিনি কি সংগঠনের জন্ম দিয়েছেন?
এবং এই যে 35 বছর ধরে একটি রাজনৈতিক দলের তিনি যখন নেতা শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী, ভাবা যায় তিনি কি বাধার প্রাচীরগুলো টপকে এসেছেন, তিনি প্রতিবার দাদা বাধার আমাদেরকে প্রাচীর একটা পেয়েছেন বিরতিতে যেতে হবে। এবং তিনি কিভাবে টপকিয়েছেন। জি। অতএব এই জায়গায় মূল্যায়নের জায়গা দরকার এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা বুলবুল ভাই একটু ইঙ্গিত করেছেন, আজকের নেতাকর্মীরা তারা যেন এটাকে মূল্যায়ন করেন। জি জি দাদা, আমরা বিরতিতে যাব, তার আগে দর্শক আছেন টেলিফোনে, ফোনটা নিয়ে বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, সাজান কবির বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি প্লিজ। আমার প্রশ্নটা মঞ্জুরুল ইসলাম বুলবুল সাহেবের কাছে। জি গতকালকে রোড ট্রান্সপোর্ট মিনিস্টার সাহেব বলছিলেন যে কে নিজের সাধারণ সম্পাদক হবে 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এর টাইম এক্সটেনশনের কোনো অপশনসে নাই। এখন দেখা গেল আজকে উনি হলেন, এটা কি যিনি কন্যার মা আবার যিনি উনি আবার জামাই মা, এরকম গল্পের মতো হয়ে গেল কিনা? আচ্ছা, জি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা বিরতির পরে এসে বুলবুল ভাইয়ের কাছ থেকে উত্তর জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম কাউন্সিলের রাজনীতি। আমাদের আওয়ামী লীগের যে কাউন্সিল হয়ে গেল দুদিন ব্যাপী, আসলেই সুভাষদা অনেক ইতিহাসের কথা বলেছেন, কিন্তু আমরা সমকালীন স্মৃতিতে যতটুকু জানি যে এত জমজমাট কাউন্সিল আসলে আওয়ামী লীগও আগে বাংলাদেশে করেনি। মহিউদ্দিন ভাই, আপনার কাছে আসে আলোচনায় যে আপনি রাজনীতি নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন, লেখালেখি করেন এবং ফলো করেন। আমি একজন দর্শক ফোন করেছিল, ফোনটা যদি বুলবুল হয়ে গেছে, আপনার কাছ থেকে একটু উত্তর নেই, পরে বুলবুল যদি দেন, যে সুভাষদা গণতন্ত্রের কথা বলেছেন, কিন্তু আওয়ামী লীগের গত অনেকগুলো কাউন্সিলের যে ফরম্যাট, প্রথমে শেখ হাসিনা মানে নির্বাচিত হবেন, তারপর শেখ হাসিনার উপর দায়িত্ব দেওয়া হবে, শেখ হাসিনা বাকিগুলো করবেন। যেমন আজকেও কমিটির প্রেসিডিয়াম কয়েকজন এবং জয়েন্ট সেক্রেটারি 4 জন আর কোষাধ্যক্ষ এই পর্যন্ত করেছে, বাকিগুলো পরে করা হবে। তো দর্শকের ফোনের কারণে এই প্রশ্নটা আমার মাথায় এলো। দর্শক যেটা বললেন যে গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিল এবং পত্রপত্রিকা মোটামুটি শিরোনাম করেছে যে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক করছেন, অবভিয়াস হয়ে গিয়েছিল প্রায়। তো তাহলে আর আসলে এত বড় কাউন্সিলের দরকার কি? দর্শকের প্রশ্নটাকে যদি আমি আরেকটু পরিশীলিতভাবে আপনার কাছে আচ্ছা, আমি কি অনুমতি নিয়ে 5 সেকেন্ড বলতে পারি? 2008 সালে এই ওবায়দুল কাদের সাহেব কিন্তু প্রার্থী হয়েছিলেন, তখন আব্দুর রাজ্জাক ভাইয়ের নাম কিন্তু শোনা গিয়েছিল। ওই আব্দুর রাজ্জাক ভাই কিন্তু, আপনি বললেন না শুধুমাত্র সভানেত্রীর পরে দায়িত্ব দেওয়া হয়, এখানে একটু সংশোধনী আছে। প্রতিবারই কিন্তু এরকম নাম প্রস্তাব কিন্তু করে, আব্দুর রাজ্জাক সাহেব প্রস্তাব করছিলেন ওবায়দুল কাদেরের নাম, তখন সমস্ত কাউন্সিলররা এরা হাত তুলে সমর্থন যেমন জানিয়েছিল। আজকে যেটা হয়েছে, সৈয়দ আশরাফ প্রস্তাব করেছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের। জি, আমি যেটা বলতে যাচ্ছি, সম্মেলন তো একটা সফল সম্মেলন, এটার আনুষ্ঠানিকতার পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি, কিন্তু এই সম্মেলন শুরু হওয়ার আগে থেকেই একটা গুঞ্জন ছিল এবং এটা আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিরাই এই গুঞ্জনে আমি বলবো যে জল ঢেলেছেন, বলা যায় রীতিমতো, যে চমক আসছে। তো চমকটা ছিল কিন্তু আসলে মানুষের আগ্রহটা ছিল কমিটিটাকে নিয়েই, এবং এই গুঞ্জনের তো ডালপালা অনেক, তো অনেক ধরনের পারমুটেশন কম্বিনেশন হচ্ছিল যে সভাপতি পরিবর্তন হবে কি না, সাধারণ সম্পাদক হবে কি না, নতুন কে আসবে। আরেকটা জিনিস ছিল যে তরুণ নেতৃত্বকে নিয়ে আসা, ভবিষ্যৎ নেতৃত্বকে। সো জনমনে একটা ধারণা ছিল যে চমক মানে হচ্ছে এমন একজন বা এমন কেউ আসবেন নেতৃস্থানীয় পদে যাদের কথা সচরাচর আমরা ভাবছি না, ভাবা হয় না। আর সেকেন্ডলি তরুণরা আসবেন। কিন্তু আজকে যে কমিটি যতটুকু ডিক্লেয়ার করা হলো, অল্প কিছু পদে বাদ দিয়ে, এবং কয়েকদিন পরে হয়তো আমরা সব জেনে যাব, এর মধ্যে কিন্তু আমি কোনো চমক দেখছি না। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আগেও ছিল যে সাধারণ সম্পাদক পদে পরপর 2 মেয়াদের বেশি কেউ ছিলেন না। সৈয়দ আশরাফের আর থাকার সম্ভাবনা ছিল না, এটা প্রায় নিশ্চিত। প্রশ্ন ছিল যে এর বদলে কে আসবেন,
যেমন ওবায়দুল কাদেরের নামটা শোনা গিয়েছিল এবং অনেকেই মনে করতেন যে এই প্রচারটা ওবায়দুল কাদের হয়তো নিজেই করাচ্ছেন, কারণ আর কারো নাম সেভাবে আসে নাই। তো এখন কিন্তু ওবায়দুল কাদেরের সাধারণ সম্পাদক হওয়াটা আমি চমক মনে করি না, কারণ ওবায়দুল কাদের আমি মনে করি সাধারণ সম্পাদক হওয়ার জন্য যথেষ্ট কম্পিটেন্ট এবং তারা একই পর্যায়ের নেতা। কিন্তু প্রশ্ন হলো যে এখানে কিন্তু তারুণ্যটা উপেক্ষিত হলো, সেই সেন্সে আমি বলবো মানে সভাপতি পদে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে এই মুহূর্তে নাই, এটা সবাই স্বীকার করেন। কিন্তু সভাপতি একজন অভিজ্ঞ ব্যক্তি থাকবেন, সাধারণ সম্পাদক একজন তরুণ আসবেন, এরকম একটা জুটি হলে মন্দ হতো না। এটা ছিল অনেকের মতো আমিও ভেবেছিলাম, হ্যাঁ, কিন্তু সেটা হয় নাই। এখন সভাপতি সাধারণ সম্পাদক প্রায় একই বয়সের, তারা ঢাকা ইউনিভার্সিটিতে তারা ব্যাচমেট ছিলেন। তো সুতরাং এই একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত আমি যেটা দেখছি যে অন্যান্য পদেও যে এ পর্যন্ত যা ঘোষণা করা হয়েছে এর মধ্যেও নতুনত্ব নাই। অনেক বিভাগীয় সম্পাদককে প্রেসিডিয়ামে নেওয়া হয়েছে, প্রেসিডিয়ামের থেকে দুইজন বাদ পড়েছে। এর মধ্যে যেহেতু নূর আলম লেনিন, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, ওনার বাদ পড়াটা আমার কাছে বেশ উল্লেখযোগ্য মনে হয়েছে, কিন্তু উনি এক মেয়াদেই ছিলেন। চমক হতে পারে, এইটা চমক আমার মনে হয় না খুব একটা চমক। আপনার প্রত্যাশা ছিল? কিন্তু না, প্রত্যাশা না, আমি যেহেতু তাকে ব্যক্তিগতভাবে চিনি সেই জন্য জিনিসটা। আরেকজনের কথা আমি বলতে পারবো না যেহেতু আমি চিনি না। আরেকজন বাদ পড়েছেন সতীশ চন্দ্র রায়, দিনাজপুরের। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে যে কিন্তু বাকি যারা আছেন সিজন এবং যারা অত্যন্ত কয়েকজন তো আছে অত্যন্ত বয়স্ক, তারা কিন্তু কেউ বাদ পড়েন নাই। তারা অনেকে উপদেষ্টা হতে পারতেন এবং ওই জায়গায় নতুন আসতে পারত, এই একটা জিনিস। থার্ডলি আমি বলবো 2008 সালেই এই যে নির্বাচন কমিশনের যে কতগুলো ছিল নিয়ম তারা করেছিল, যেটা এখনও বলবৎ আছে, অনেকগুলি নিয়ম এখনও বলবৎ আছে। তার মধ্যে একটা হলো যে প্রত্যেক স্তরের কমিটিতে ন্যূনতম 1/3 সদস্য হতে হবে মহিলা। তো 2008 থেকে 2016 মাঝখানে 8 বছর পেরিয়ে গেছে। তো আমি তো আশা করব যে 33% করার জন্য মেয়াদ আছে আরও 4 বছর। তো এর মধ্যে অন্তত 20% মহিলা আসা। প্রেসিডিয়ামের 16 সদস্যের মধ্যে 4জন নারী সদস্য আছে। হ্যাঁ, শেখ হাসিনা, মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরী এবং সাহারা খাতুন। হ্যাঁ, না না, প্রেসিডিয়ামে হচ্ছে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদাধিকার বলে প্রেসিডিয়ামের সদস্য। কাজে ওদেরকে ঠিক আমি প্রেসিডিয়াম সদস্য হিসেবে ধরি না, তারা পদাধিকার বলে। আর বাকিরা হচ্ছে এইটা। তারপরে 4 জন জয়েন্ট সেক্রেটারির মধ্যে একজন মহিলা। অন্যান্য পদে আমরা দেখব এই যে 81 জন যে হবে, 81 জনের মধ্যে 83 জনের মধ্যে কয়জন হবে এটা দেখে কিন্তু আমরা 81 জন আমরা বুঝতে পারবো যে আসলে মানে নারী নেতৃত্বের কোটাটা, নারী নেতৃত্বের এই যে 33% অ্যাচিভ করার রাস্তায় কতটুকু এগুলো আওয়ামী লীগ। কারণ আর মাত্র 4 বছর বাকি আছে, যদি আমরা হিসাব করি যে 2020-এর মধ্যে এটা করতে হবে। এই একটা। আর একটা জিনিস আমি বলবো যে এই সম্মেলনের মধ্যে দিয়ে, সম্মেলনের এই যে আনুষ্ঠানিকতা, এই যে আলোকসজ্জা, এই যে কি বলে নিরাপত্তা নিয়ে এই যে হুলস্থুল কাণ্ড, এগুলো নিয়ে আমি খুব একটা কথা বলবো না, কারণ দল সরকারে থাকলে এগুলো থাকবে। হয়তো দল সরকারে না থাকলে এতটা আড়ম্বর হয়তো হতো না, কিন্তু সেটা হতেই পারে। কিন্তু যে জিনিসটা এখানে আমি উল্লেখ করব সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু এমন একটা দল যে সরকারে থাকুক আর বিরোধী দল থাকুক, সে একটা কর্মসূচি নিয়ে আসে স্বভাবতই এই কাউন্সিল মিটিংয়ে। অতীতেও এটা দেখা গেছে। অথবা একটা কর্মসূচি যদি থাকে তার, সেটা কাউন্সিলে সেটা সে অ্যাপ্রুভ করিয়ে নেয়। এবং এটা এই 6 দফার সময় থেকে আমরা দেখেছি। 6 দফা আসলো 66 ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে কাউন্সিলে সেটাকে অ্যাপ্রুভ করানো হলো। সো এটা দলের কর্মসূচি হলো। আগে ছিল এটা শেখ মুজিবের কর্মসূচি। তো আমার একটা ছিল যে আশা ছিল যে আওয়ামী লীগ এখন তার ভিশন হচ্ছে 2041 সালে আমরা একটা জায়গায় পৌঁছতে চাই। 2041 সালে বাংলাদেশকে আওয়ামী লীগ যে জায়গায় নিয়ে যেতে চায়, তার জন্য এখন কি করা দরকার, আগামী 5 বছরের মধ্যে কতটুকু করা দরকার, আগামী 10 বছরের মধ্যে কতটুকু করা দরকার, তার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা
থাকতে হবে এবং তার একটা বাস্তবায়ন কৌশলে থাকতে হবে। তো সেই রূপকল্পটা আহ, আসে নাই, কিন্তু কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা সভাপতির বক্তব্যে আসছে। তো আমি মনে করি যে আগামী নির্বাচনের আগে সম্ভবত তারা এই ব্যাপারে আরও প্রস্তুতি নেবে এবং একটা রূপকল্প 2041 তারা ইতিমধ্যে তৈরি করতে পারবে, হয়তো সেটা এর পরবর্তী কাউন্সিল মিটিংয়ের জন্য। তো ওইটুকু বাদ দিলে আমি বলবো যে একটা সফল সম্মেলন, এবং একটা জিনিস বোঝা যায় যে দলের মধ্যে সংহতি আছে। ওই যে আমরা নর্মালি যেটা দেখি যে যে পদ পদবি নিয়ে বা পদবঞ্চিতদের একটা মধ্যে একটা ক্ষোভ ক্ষোভ বিক্ষোভ। হতাশা থাকে, সেটা আমরা প্রকাশ্যে দেখছি না এখনো, থাকতেও পারে কারো কারো মধ্যে। আর এই যে একটা গ্রুপ বেরিয়ে গিয়ে আরেকটা জায়গায় পাল্টা কমিটি ডিক্লেয়ার করে দেওয়া, এটার মনে হয় ওই পরিস্থিতিতে আওয়ামী লীগ আর নাই। আওয়ামী লীগ এখন অনেক বেশি মনে হচ্ছে ইন্টিগ্রেটেড পার্টি, এবং দলের উপরে সভাপতির পূর্ণ নিয়ন্ত্রণ আছে। আরেকটা জিনিস আমি বলে করছি, সেটা হচ্ছে দল যখন সরকারে থাকে আর দলের প্রধান যদি সরকারের প্রধান হন, এবং দলটা তখন ওই প্রধানমন্ত্রী কেন্দ্রিক বা সভাপতি কেন্দ্রিক হয়। ইনফ্যাক্ট সাধারণ সম্পাদক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ ছিল আওয়ামী লীগের মধ্যে যতদিন শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু উনি যেদিন সভাপতি হলেন 66 সালে, তারপর থেকে কিন্তু দল সভাপতি কেন্দ্রিক। এটা কিন্তু দোষের না, এটা হচ্ছে তার ব্যক্তিগত যে ক্যারিশমা জি। এবং তার দক্ষতা, নেতৃত্বের গুণাবলী সব মিশিয়ে এটা হয়েছে। এবং বর্তমানে যিনি সভাপতি শেখ হাসিনা, তারও আমি বলবো যে তার ব্যক্তিগত ক্যারিশমা, তার পারিবারিক উত্তরাধিকার এবং একই সাথে দলের সর্বস্তরে গ্রহণযোগ্যতা সব মিলিয়ে কিন্তু এমন একটা অবস্থা আওয়ামী লীগে তার বিকল্প কেউ ভাবে না। তো সুতরাং এখানে গ্রহণযোগ্যতারও একটা ব্যাপার আছে। আর দলের সভাপতি যদি শেখ হাসিনা হন, তাহলে সাধারণ সম্পাদক কে হলেন এটা খুব একটা ম্যাটার করে না। তারপরেও আমি মনে করি যে ওয়াদুল কাদের একজন সিজন পলিটিক্যাল লিডার, উনি অনেকদিন ছাত্রলীগের সভাপতি ছিলেন। উনি একেবারে আমি বলবো যে ধাপে ধাপে এই অবস্থায় এসছেন, এবং তার অনেক অভিজ্ঞতা আছে, অনেক সংগ্রামের লড়াইয়ের আছে। তো সুতরাং হয়তো দলকে তিনি আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করার ব্যাপারে কন্ট্রিবিউট করতে পারবেন, জি এবং তার প্রতি আমার শুভেচ্ছা রইল। জি, মহিউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ। বুলবুল ভাই, যে প্রশ্নটি আপনার কাছে একজন দর্শকের ছিল, সেই প্রশ্নটি মহিউদ্দিন ভাই করেছেন, কিন্তু মহিউদ্দিন ভাই আসলে ওইদিকে ঠিক জাননি, ফলে উত্তরটা আপনার ঘাড়েই চলে আসলো। না, দর্শক আসলে আপনাকেই করতে চেয়েছিল। এটি হচ্ছে কি, যেটি জনাব মহিউদ্দিন আহমেদ বলবার চেষ্টা করলেন, যে আমরা যখন কোনো সংগঠনের নেতৃত্ব নির্বাচনের মধ্যে যাই, তখন কতগুলি ক্লিশে শব্দ আছে। তরুণদেরকে আনতে হবে, নতুনদেরকে আনতে হবে, এগুলি শুনতে খুব ভালো, কিন্তু দলটিকে যারা পরিচালনা করেন তাদের কিন্তু অনেকগুলি বাস্তবতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়। দেখেন, ইংরেজিতে দুইটি শব্দ আছে, একটা উইজডম আর একটা হলো এক্সপিরিয়েন্স। দুইটা প্রায় কাছাকাছি, কিন্তু দুইটার মধ্যে বিস্তর ফারাক আছে। আপনার উইজডম খুব ভালো থাকতে পারে, আপনি খুব জ্ঞানী, আওয়ামী লীগের নিয়ে গবেষণা করতে পারেন, আওয়ামী লীগের ইতিহাসের প্রত্যেকটা শব্দ আপনার মুখস্থ থাকতে পারে, কিন্তু আপনি আওয়ামী লীগের নেতৃত্বের জায়গায় এক্সপিরিয়েন্স না থাকলে আপনি সফল হওয়ার কোনো সুযোগ সফল নেই। নাও হতে পারেন। ধরেন নতুন আজকের যিনি সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আওয়ামী লীগের সভানেত্রী হলেন, তিনি তো নতুনই ছিলেন। তখন তার বয়স 34 বা 35 ছিল এরকম। বয়সের চেয়ে আপনি তরুণের হিসাব যদি ধরেন, তো তারুণ্য একটা বিষয়। তারুণ্যের চেয়েও বলা হয়েছিল যে তিনি দলটাকে কৌশলগতভাবে একটা দুর্যোগপূর্ণ পরিবেশে দলটাকে সংগঠিত রাখতে পারবেন। কারণ তার আগে অনেক এক্সপিরিয়েন্স নেতারা কিন্তু এই দলটাকে 75-এর পরে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, তারা কে কতটা সফল হয়েছে সেই বিশ্লেষণে আমি যেতে চাই না। কিন্তু এই কৌশলটা যখন আওয়ামী লীগ নিল, যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে, তাকে দলের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হবে, তখন কিন্তু এই কৌশলটা কাজে লাগতো। রাজনৈতিক দলগুলিকে এরকম মানে এটাও যেমন ঠিক নারীদের অংশগ্রহণ থাকতে হবে, তরুণদের অংশগ্রহণ থাকতে হবে, এটা ওভারঅল একটা ধারণা থাকে। যেমন আমার ধারণা, এইবার মাননীয় প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রীর মাথায় এই বিষয়টি আছে যে দলের এভারেজ এজটাকে একটা তারুণ্যের জায়গায় নিয়ে আসা, যে একেবারে প্রবীণ যারা আছেন, এক্সপিরিয়েন্স যারা আছেন। প্রেসিডিয়াম যদি আপনি দেখেন,
প্রেসিডেন্টের জেনারেশনটা আমার মনে হয় মুক্তিযুদ্ধে স্পর্শী বা মুক্তিযুদ্ধের সঙ্গে যারা করেছেন এটা বোধহয় শেষ জেনারেশন, মানে এই প্রেসিডেন্টে আওয়ামী লীগ এখন যারা আছেন এখন। তাহলে কি হবে, তারপরে যারা আছে ওবায়দুল কাদেরও সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন এবং কেন্দ্রীয় এখন পর্যন্ত যাদের নাম ঘোষণা করেছে তাদের প্রায় 90% তারা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়েছিলেন। আপনি যদি তারপর আস্তে আস্তে আসে দেখবেন যে মুক্তিযুদ্ধ করে নাই কিন্তু মুক্তিযুদ্ধের স্পর্শ দিয়ে আস্তে আস্তে এগিয়ে এসছে। আমার ধারণা রাজনৈতিক দলগুলিকে এইরকম ক্লিশের মধ্যে হারিয়ে না গিয়ে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দলটাকে তো কতগুলি অ্যাচিভ করতে হবে। মানে একটা হচ্ছে যে আপনি একটা মানে সংগঠন করলেন, কতগুলি কমিটি হলো, ক্লাব, পিকনিক, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, এটি হলো কাজ। সেইখানে আপনি আপনার মতো করে যা খুশি করতে পারেন। কিন্তু আপনার সামনে একটা নির্বাচন আছে 2019 সনে, আপনার 2020 সনে 1920 সনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আছে, 21 সালে বাংলাদেশের 50 বছর 2020 সনে 2021 সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব। এরপরে আপনার 2024 সন পর্যন্ত যদি আমরা দেখি যে আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে একটা দৃঢ় ভিত্তির উপর দাঁড় করাবো এবং তারপরে তো উন্নত জায়গায় আমরা যাব। কাজে একটি দলের যখন এই কর্মসূচিগুলি থাকে তখন কিন্তু দলের যারা নীতি নির্ধারণী জায়গায় থাকেন, আপনি দেখবেন যে বামপন্থী দলগুলির মধ্যে নানাগুলি ডকুমেন্ট তৈরি হয়, একটা রাজনৈতিক দলিল তৈরি হয়, একটা রণকৌশল তৈরি হয়, একটা নীতি নির্ধারণী বিষয় তৈরি হয়। হয়তো ওইরকম তাত্ত্বিক জায়গাগুলিতে আপনি মানে আওয়ামী লীগের এই ডকুমেন্টেশন আপনি পাবেন না, কিন্তু কাজ তো এইগুলি করতে হয়। তাদেরকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্য মানে রাজনৈতিক দলগুলির হচ্ছে লক্ষ্য অ্যাচিভ করতে হবে। আনঅ্যাচিভেবল লক্ষ্য তৈরি করে আপনি বছরের বছর কংগ্রেস করতে পারবেন, এত মোটামোটা দলিল তৈরি হবে, কিন্তু যদি এই আওয়ামী লীগের মতো সংগঠনকে দৃশ্যমান কতগুলি লক্ষ্য দেখাতে হবে। কাজে সেই দিক থেকে আমার ধারণা যে দলীয় নেতৃত্বের মধ্যে আপনি বলতে পারেন যে ভোটাভুটি হতে পারতো, কিন্তু আবার যখন সমস্ত কন্ট্রোভোট হয় হ্যাঁ, ওটা এক ধরনের ভোটই, হ্যাঁ। এবং সেই ক্ষেত্রে আপনি লোক দেখানোর জন্য একটা ব্যালট বাক্সের মধ্যে যেতেও পারেন, নাও যেতে পারেন। যদি এমন হতো যে না ও কি বলে সৈয়দ আশরাফ এবং ওবায়দুল কাদের দুইজনেই প্রার্থী দুইজনেই আলাদা আলাদা, প্রার্থী, হ্যাঁ, আমি 2:52 মিনিটে সৈয়দ হুমায়ুন আমাদের নির্বাচন কমিশনের যে ইয়ে ছিল ইউসুফ হোসেন 2:52 মিনিটে সাংবাদিকদেরকে বলছেন সভানেত্রী মোটামুটি নিশ্চিত যে শেখ হাসিনা হচ্ছেন, কিন্তু 2:53 পর্যন্ত তার হাতে কোনো দ্বিতীয় প্রার্থীর নাম নাই। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে দলের মধ্যেও একটা টিউনিং আছে যে হ্যাঁ সৈয়দ আশরাফ যদি হত ভালো, ওবায়দুল কাদের তার এক্সপিরিয়েন্স আছে, তিনি খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় চালিয়েছেন। কাজে এটি এইরকম মনে করবার বিষয় না যে শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগ থেকে বের করে একটা কমিটি অ্যানাউন্স করলেন। এটা খুব খুব অন্যায় আচরণ করা হবে, এটি আমি বলবো যে খুবই অন্যায়ভাবে বলা হবে, এরকম কিন্তু কিছু ঘটনা। এক আর 2 নম্বর যেটি হচ্ছে যে আমি যে কথাটি শুরুতে বলেছিলাম যে যে ভীষণটা দলীয় সভানেত্রী ঘোষণা করলেন সেইটার সঙ্গে তিনি তো সব আওয়ামী লীগের এবং অন্য দলের মধ্যে পার্থক্য হচ্ছে যে আওয়ামী লীগের যদি হিসাব নেন সুভাষ হয়তো বলতে পারবেন যে গত কাউন্সিল থেকে এই কাউন্সিল পর্যন্ত তার প্রেসিডেন্ট মিটিং হয়েছে, তার জাতীয় কার্যনির্বাহী পরিষদের মিটিং হয়েছে এবং অহরহই তাদের উপদেষ্টা পরিষদের মিটিং হচ্ছে এবং নির্বাচন হলে পরে সংসদীয় দলের মিটিং হচ্ছে। এটা মুখ দেখা দেখি বলতে যে নাইজেরিয়াতে কথা উঠেছে না যে প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার 50 জন মন্ত্রীকে চিনেন না, এবং অভিযোগটা কে করেছেন? নাইজেরিয়ান রাষ্ট্রপতির স্ত্রী করেছেন যে আমার স্বামী এমন একটা ক্যাবিনেট করেছে তার 50 জন মন্ত্রীকে তিনি চিনেন না। এবং নাইজেরিয়ান প্রেসিডেন্ট খেপে গেছে যে তোমার চুলার কাজ করার কথা, রান্নাঘর ওইটাই করো, তোমার এর মধ্যে রাজনীতি করার দরকার নেই। কিন্তু আপনি আমাদের বাংলাদেশে কিন্তু অনেক দল আছে, আমার ধারণা যদি সভানেত্রীকে বা চেয়ারপারসনকে বলেন যে আপনার এই 531 জনের সবাইকে আপনি চেনেন কিনা, খুব কঠিন হবে, খুব কঠিন হবে। আপনি ইন্টারভিউ নিয়ে দেখতে পারেন যে তিনি হয়তো অমুকে এই নাম দিয়েছে, অমুকে এই নাম দিয়েছে, এরকম হবে। কিন্তু আওয়ামী লীগের যদি চর্চাটার মধ্যে আপনি দেখেন একটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু আছে তারা। এবং আমি যেটি 100% বিশ্বাস করি যে শেখ হাসিনা দলের সভানেত্রী হিসেবে তার বাবার অনেক গুণাবলীতে তিনি অর্জন করেছেন। আমার ধারণা তিনি তৃণমূল পর্যন্ত নেতাদের নাম ধরে জানেন এবং যার ফলে আমার তার যে বিবেচনা এবং তার সঙ্গে কাউন্সিলর বা সিনিয়র নেতাদের যে বিবেচনা, সেই বিবেচনা থেকে তারা দলের একটি লক্ষ্য অর্জন করেছেন, দেশের একটি লক্ষ্য নির্ধারণ করেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দলকে ওইভাবে তৈরি করার জন্যে। এবং সেখানে একটা অ্যাডভার্টাইজ গ্রুপ আমার মনে হয় যে মহিউদ্দিন ভাই যখন পূর্ণাঙ্গ কমিটি দেখবেন সেখানে অনেক নারী নেতৃত্বের জায়গা আসবে আমার ধারণা। এবং আমি প্রত্যাশা করি যে এই দলটি শুধুমাত্র একটা মাথা ভারী
মানে বহর না, যে বহরের সামনে শেখ হাসিনা বসে থাকবেন এইরকম না। শেখ হাসিনা মনে করেন যে তিনি এই বহরটাকে নিয়ে এগিয়ে যাবেন এবং বহরে যারা থাকবেন তারা প্রত্যেকে তার অর্পিত দায়িত্ব পালন করবেন যার এবং যার তার যে যোগ্যতা লক্ষ্য তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আপনি দুইটি জিনিস খেয়াল রাখবেন, একটা হলো যে আমাদের অভ্যন্তরীণ কিছু লক্ষ্য, আর শেখ হাসিনা কিন্তু যদি গ্লোবাল পার্সপেক্টিভে যান এমডিজি অর্জনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা বড় সূচনা উদাহরণ, জায়গা। হ্যাঁ, একদম। এবং শুধু তাই না, এমডিজির যে পরবর্তী পদক্ষেপ এসডিজি, SDG এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেইটা প্রণয়নের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ, আমাদের প্রধানমন্ত্রী তো ওয়ান অফ দ্য প্রণেতা। কাজেই শুধুমাত্র বাংলাদেশের অর্জন না, হ্যাঁ, পৃথিবীর বিশ্ব প্রেক্ষাপটে এখন শেখ হাসিনার তার অর্জনগুলো ভূমিকাগুলি বিবেচনা আছে। করা কাজে সেই দিক থেকে অনেক মানে ওর মানে চিন্তা করে রণকৌশলটা নির্ধারণ করতে হয়েছে। কাজে এটা আমরা যারা মিডিয়াতে কাজ করি, যারা টকশোতে কথা বলি, তারা নিশ্চয়ই আমরা অপেক্ষা করব যে তার এই কৌশলটি সফল হচ্ছে কি হচ্ছে না, তিনি যাদেরকে যে দায়িত্ব দিলেন তারা পালন এই করার মতো যোগ্য, দক্ষ কিনা। আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ পদ পেলেন কিনা, এটার তো জায়গা থাকলোই। কিন্তু এখনই আমি মনে করি না যে একেবারে নাকচ করে দেওয়ার কোনো সময় আছে। আমি মনে করি যে এখন পর্যন্ত মহিউদ্দিন ভাইয়ের তো আমরা অভিনন্দন জানাই নতুন কমিটিকে, এবং আমরা একটু অপেক্ষা করি আরো শক্তভাবে, কঠিনভাবে সামনের পর্যবেক্ষণ দিনগুলো করার দেখার জন্য। জন্য। জি, একজন দর্শক ফোনে আছেন, ফোনটি নিয়ে বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল সালাম। জি প্লিজ। আমি ফরিদপুর থেকে বলছি। জি এই আপনার ডাইন পাশে যে ভদ্রলোক বসে আছে মহিউদ্দিন সাহেব নাকি ওনার নাম? জি জি মহিউদ্দিন আহমেদ। জি উনি কাউন্সিল সম্বন্ধে অনেক কথা বললেন এবং ওই বঙ্গবন্ধুর কথা না বলে শুধু শেখ মুজিব বললেন, অথচ তার অনেক ভুল ত্রুটি ধরার চেষ্টা করলেন আজকে আওয়ামী লীগ কাউন্সিলের থেকে। এই তাকে বঙ্গবন্ধু একবারও উচ্চারণ করলেন না উনি, এই কারণটা কি তো বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা বিরতির পরে আপনার প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আশা করি আপনার সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা আলোচনা করছিলাম আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে। আলোচনার শুরুর দিকে সুভাষ সিংহ রায় চীনের রাষ্ট্রপতির একটি লেখার উদ্ধৃতি দিয়েছিলেন ডেইলি স্টারের। তার বাংলা দুটি পত্রিকা ছাপা হয়েছিল, ডেইলি স্টার এবং প্রথম আলো। সুভাষ সিংহ রায় দাবি করেছিলেন যে মূল লেখায় সোনার বাংলা শব্দটি ছিল, কিন্তু প্রথম আলো সেটি ছাপেনি। কিন্তু বিরতির সময় প্রথম আলোর প্রধান বার্তা সম্পাদক লাজ্জাদানা মহসিফ আমাকে ফোন করে জানিয়েছেন লেখাটির 12 নম্বর প্যারায় সোনার বাংলা শব্দটি আছে। আমরা আলোচনায় ফিরছি, যদিও আমি অনলাইনে চেক করার সুযোগ পাইনি। পরের বিরতিতে চেক করে আমি দেখব যে আসলে 12 নম্বর প্যারায় সেটি আছে কিনা। জনাব সুভাষ সিংহ রায়, কাউন্সিল তো এমনিতে ধরেন উৎসাহ উদ্দীপনা অনেক কিছু হলো, নতুন কমিটি সব কিছু ঠিক আছে, তবু ধরেন আপনি মানে অনেকগুলো কাউন্সিল দেখার এই যে বুলবুল ভাই অনেকবার বলেছেন যে এই যে সারা দেশের তৃণমূলের মানুষদের মধ্যে কিন্তু এক ধরনের এই মানুষগুলো আসলে এই কাউন্সিল থেকে কি মেসেজ নিয়ে গেলো তাদের দলের জন্য বা এর জন্য। আমি আপনাকে যদি আরেকটু ছোট করে বলি, যেমন প্রধানমন্ত্রী মানে দলের সভানেত্রী বলেছেন যে আপনাদের এলাকায় যারা হতদরিদ্র, যাদের ঘর নেই, যারা দরিদ্র, তাদের তালিকা করে পাঠান। সেই তালিকার কথা যদি বলি যে কয়েকদিন আগে সরকার একটি এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছা একটি খুবই ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, 10 টাকা কেজি গরিব মানুষদের চাল দেওয়া হবে। সেই তালিকা নিয়ে নানা রকমের 9-6 খবর কিন্তু পত্রিকায় আসছে। তো ফলে এমন কেন্দ্র থেকে বা এ থেকে ভালো ভালো পদক্ষেপ নেওয়া হবে, সেই পদক্ষেপগুলো মাঠ পর্যায়ে গিয়ে যদি এরকম এলোমেলো হয়ে যায় তাহলে তো আসলে অনেক সময় হিতে বিপরীত হয়। ফলে আমি যেটা বলছি যে এই কাউন্সিল থেকে কর্মীরা কি বার্তা নিয়ে দেশের মানে এলাকায় ফিরে গেল? আপনাদের প্রথমে বলি যে 2016 সালে যে কাউন্সিল যেটা এই আজকে যেটা শেষ হয়ে গেল, সেখানে 67 বছরে মোট 20টি কাউন্সিল হয়েছে, আর অন্তত 4টি বিশেষ কাউন্সিল হয়েছে। সেই হিসেবে কিন্তু প্রতি 3 বছরে একটি করে কাউন্সিল হয়েছে। আমি যখন কোনো তথ্য উপস্থাপন করি সবসময় সে তথ্যটা আমি জানবার চেষ্টা করি এবং একটার থেকে বেশ কয়েকটা জায়গার থেকে আমি উৎস সন্ধান করি। ডেইলি স্টারের যে প্রসঙ্গটি এবং যে প্রথম আলো যে প্রসঙ্গটি এসেছে, যদি আমার দেখায় ভুল হয়ে থাকে কিংবা কোনো চোখের ভুল থেকে থাকে, নিশ্চয়ই আমি এটা সংশোধন করে নেব এবং আরও সচেতন থাকব যাতে আমি সঠিক তথ্য সবসময় উপস্থাপন করতে পারি। যাক, একটি প্রসঙ্গ আপনি বললেন কী বার্তা নিয়ে গেলেন। আমি কোনো রাজনৈতিক দলে বাংলাদেশে অন্তত শুনি নাই, দেখি নাই যে আজকে সকাল 9:30 থেকে
কিংবা 10টার কাছাকাছি সময় থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি এই যে কাউন্সিলে যে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ যে বক্তৃতা রেখেছেন, প্রতিটি জেলার নেতৃবৃন্দকে উনি এই পুরো কাউন্সিলটা পরিচালনা করেছেন। নাম ঘোষণা করার থেকে শুরু করে তাদের বিষয়ে কথাবার্তা বলার থেকে শুরু করে, এবং যেটা বুলবুল ভাই বলেছেন যে প্রায় সকলকে তিনি একেবারে নাম ধরে চেনেন এবং কোন ইউনিয়নের বাসিন্দা তাও জানেন। একজনকে বোধহয় থামিয়ে দিয়েছেন যে অনেক বেশি প্রশংসা করছিলেন যে অত তেল দিয়েন না এরকম বলে, এরকম। পত্রিকা অনলাইনে এসেছে। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু আওয়ামী লীগের আজকে যারা এসেছিলেন এখানে সকলের কিন্তু একটা বড় রকমের কিন্তু একটা অভিজ্ঞতা। যারা নতুন এসেছেন, গতবার কাউন্সিলে এসেছিলেন অন্তত অতটা কাছে যেতে পারেননি, কাউন্সিলর ছিলেন না, এবার কাউন্সিলর হয়ে এসেছেন, তাদের কাছে কিন্তু একটা নতুন অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগবে। এবং তিনি যে কোনো কিছু এইভাবে প্রশ্রয় দেন না এবং তিনি কি অন্যায়কে কখনো সহ্য করেন না, তার প্রমাণ তিনি বহুবার দিয়েছেন। এই দলটি হচ্ছে আসলে কর্মী নির্ভর দল। আমার এখনো মনে পড়ে, আমি লেখায় পড়েছি 1970 সালে বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বেরিয়ে এসে জুন মাসের 4 তারিখ এবং 5 তারিখে ইডেন হোটেলে যখন আওয়ামী লীগের কাউন্সিল হয়, সেই কাউন্সিলে বঙ্গবন্ধু বলেছিলেন, আমি যখন কারাগারে নবাবজাদা নসরুল্লাহ খান যুক্তফ্রন্ট গঠনের মাধ্যমে আওয়ামী লীগের মধ্যে ভাঙন সৃষ্টি করেছিল, আমাকে ডিসমিস করিয়া নতুন আওয়ামী লীগ গঠন করেন। কিন্তু তিনি জানতেন না নেতা নেওয়া যায়, কর্মী নেওয়া যায় না। ওই কর্মীর সাথে, ওই কর্মীদের সাথে আমার রক্তের সম্পর্ক। বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী, তার সাথে এই কর্মীদের এক ধরনের রক্তেরই সম্পর্ক, এবং এইটা যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। আপনি তার যে অনুভূতির যে প্রকাশ এবং তার যে পদক্ষেপগুলো, এটা প্রত্যেকটা আপনি লক্ষ্য করবেন। আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো, কিন্তু সেই উদাহরণ এই মুহূর্তে আমি অতটা বিস্তৃত করলাম না। আওয়ামী লীগের যে সম্মেলনের দিকে তাদের কর্মী সমর্থকরা যে চেয়েছিল কি উদ্দীপনার বিষয়টি, উদ্দীপনার যে ব্যাপারটি, এই দলটি আগামীতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবে, আগামীতে তার রাজনৈতিক কৌশল নিয়ে, এই যে একটু আগে আপনি যেটা বললেন যে হতদরিদ্রের তালিকা করতে বলেছেন, এবং শেখ হাসিনা নিজে নির্ধারণ করেছেন যে এখনো পর্যন্ত এত অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশের 2 কোটি নরনারী হতদরিদ্রের তালিকায় আসছে, এবং এইটা তিনি মোকাবেলা করতে চান, এবং এটা তিনি একেবারে বাংলাদেশের কোনো মানুষ যাতে দরিদ্র না থাকে এই প্রতিজ্ঞা তিনি ব্যক্ত করেছেন, এবং এই প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। আপনার ঠিক মনে পড়বে 1981 সালের 17ই মে যখন শেখ হাসিনা দেশে ফিরে আসেন, তার মাত্র 11 দিন কিংবা 10 দিন আগে 5 জানুয়ারিতে 5ই মেতে 81 সালে তিনি নিউজউইক পত্রিকাটা সাক্ষাৎকার দিয়েছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত বাধা বিপত্তির মধ্যে কেন বাংলাদেশে যাচ্ছেন। তিনি বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি ঝুঁকি জেনেই বাংলাদেশে যাচ্ছি, আমি বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। এবং সেটা কিন্তু তিনি এসে তার যে বক্তৃতাগুলো, বিভিন্ন সমাবেশগুলো, এই সময়কার যারা আছেন তারা তো আরও ভালো করে জানেন, তিনি এই কাজগুলো কিন্তু সব সময় করছেন, এবং মানুষের জন্য তার যে লড়াই, মানুষের জন্য যে তার পথ চলা, এটা তিনি বারবার তিনি ব্যক্ত করেছেন এবং তার কাজে তিনি প্রমাণ করেছেন। আমি আবারও যে কথা ব্যক্ত করতে চাই, তিনি এ পর্যন্ত মানুষের জন্য লড়াই করতে যে 24 বারের মতন তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন, কিন্তু কখনো তিনি মানুষ থেকে সরে যাননি। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আমি 2-1টি লেখায় অনেক সময় উল্লেখ করেছিলাম, আমাদের একজন নেতা ছিলেন, তিনি মারা গিয়েছেন, একজন থানা কমিটির সাধারণ সম্পাদক, 25 বছর যাবৎ ছিলেন, জব্বার মিয়া, মৌলভীবাজার জেলায় কুলাউড়া থানায়। আমি আমার কর্মসূচির প্রয়োজনে যখন কুলাউড়াতে গিয়েছিলাম অনেক বছর আগে, তিনি আমাকে রাত্রেবেলা বললেন যে আমাকে আমার এক নেতা, তখন আমরা বাকশাল গঠিত হয়েছে, আমার নেতা তিনি আমাকে এসে বলছেন যে জব্বার, আমরা তো একসাথে আওয়ামী লীগ করেছি, আসো আমরা বাকশাল করি। তখন ওই জব্বার মিয়া বললেন, হ্যাঁ আপনি তো আমার নেতা, কিন্তু 81 সালের 17ই মে আপনি কিন্তু ঢাকা শহরে নিয়ে যেয়ে সারাদিন বৃষ্টিতে ভিজাইয়া আপনি তেজগাঁ বিমানবন্দরে শেখ হাসিনা যখন নামলেন, তখন আমাদেরকে সবাইকে বললেন, জব্বার মিয়ারা হাত তোলো, এই তোমাদের নেতা।
আমরা জব্বার মিয়ারা যখন হাত তুলি, হাত আর নামে না। কিন্তু আপনারা বড় নেতা একবার হাত ওঠে, একবার নামে, আমাদের নাম হাত কিন্তু ওঠে না। এত কিছুর পরও আপনি খেয়াল করেছেন আওয়ামী লীগ সেই একটি রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল আপনার ভাষা আন্দোলনের আগে আপনি রাজনৈতিক কর্মীদের কেমন একটা স্বতঃস্ফূর্ততা, ডক্টর শ্যামলী ঘোষ যিনি প্রথম আওয়ামী লীগ নিয়ে পিএইচডি করেছেন, ডক্টর শ্যামলী ঘোষ তার বইতে লিখছেন যে ভাষা আন্দোলনের আগে আওয়ামী লীগের কর্মীরা ঢাকা শহরের ঘরে ঘরে মানুষের কাছে যে বুঝিয়েছে জনগণনা করতে আসলে আপনারা ওদেরকে বুঝতে দেবেন না, আপনারা উর্দু সামান্য বোঝেন। এবং শ্যামলী ঘোষ লিখছেন যে জনগণনার যে রায়, যে ফলাফল আসলো, সেই ফলাফলে দেখা গেল যে মাত্র 4% মানুষ ঢাকা শহরে তারা উর্দু বুঝতে পারেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু এমনই। আপনি খেয়াল করবে শেখ হাসিনা যখন এই তত্ত্বাবধায়ক সরকারের নামে যে জগদ্দল পাথর 11 সরকার, সেই সময় তখন তিনি যখন জেলখানায় তিনি সাব জেলে ছিলেন, তখন লক্ষ্য করেছেন যে 25 লক্ষ ঢাকা শহরে বাসিন্দারা শেখ হাসিনা মুক্তির দাবিতে কিন্তু স্বাক্ষর করেছিল। ট্রাকে কাকে ভরে এগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই দলের কিন্তু চেতনাটা ভিন্ন। এই দলের যারা শুধুমাত্র কর্মী সমর্থকের বিষয় না, মানুষের অনুভূতির সাথে এগিয়ে থাকে। আমি যিনি 2বার দায়িত্ব পালন করেছেন সৈয়দ আশরাফ জননেতা, তিনি যে বক্তৃতা বলেছেন আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক প্রতিষ্ঠান না, একটি অনুভূতির নাম। আসলে মানুষের সমস্ত বাঙালি জাতির অনুভূতির সমস্ত একত্রিত করে যে জায়গা দাঁড়ায় সেটা হচ্ছে আওয়ামী লীগ। জি, আমি আবারও কিন্তু প্রভাস ভাই আমি আবারও বলছি, যেই বিষয়টি আমি উত্থাপন করেছি সেই বিষয়টা যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে আমি আবারও দুঃখ প্রকাশ করছি। জি জি, জনাব মহিউদ্দিন আহমেদ, একজন দর্শক আপনাকে যে ফোন করেছে সেটার উত্তর আমি খুব চাইছি না, না দিলেও হবে। একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল এবং আমরা দেখেছি যে এবার কিন্তু আওয়ামী লীগের কাউন্সিলের আগে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বিএনপি অফিসে গিয়ে তাদের চেয়ারপারসন এবং মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আমরা দেখেছি বিএনপি আসবে কি আসবে না এই নিয়ে দ্বিধা। বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উনি বলেছিলেন যে ওনারা যাবেন, যদিও আওয়ামী লীগ বিএনপির কাউন্সিলে যায়নি, কিন্তু শেষ পর্যন্ত আসেনি। এবং এটা নিয়ে বিএনপিপন্থী বুদ্ধিজীবী যারা আছেন যেমন জাফরুল্লাহ চৌধুরী, তিনিও বলেছেন যে বিএনপির সুযোগ নষ্ট করেছে, যাওয়া উচিত ছিল, কারণ তাহলে রাজনৈতিক সৌহার্দ্যটা আরও বাড়তে পারত। এবং এটা ছাড়া আমি দেখি যে বি চৌধুরী কালকে কাউন্সিলে গিয়েছিলেন এবং দেশের আরও অনেকগুলো দলের প্রতিনিধিরা গেছেন, বিদেশের অনেকে তো এসেছি। এই জায়গাটা কি কোনো আমাদের রাজনীতির আরও সৌহার্দ্যপূর্ণ হওয়ার সুযোগ কি নষ্ট হলো? আচ্ছা, আমি যা চট জলদি 30 সেকেন্ডে ওই ভদ্রলোকের প্রশ্নের জবাবটা একটু দিয়ে দিই। যেহেতু একটা ব্র্যান্ডিং করার চেষ্টা হয়েছে আমাকে, এখন তো জানেন কিছু কিছু শব্দ ব্যবহার করলে বা না করলে ব্র্যান্ডিং হয়ে যায়। হয়তো একজন মুক্তিযোদ্ধাকে বলে দেবে জামাতের লোক, আর জামাতের লোককে বলে দেবে মুক্তিযোদ্ধা, এই হচ্ছে। তো শেখ মুজিব যতদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তখন তিনি বঙ্গবন্ধু ছিলেন না, আর বঙ্গবন্ধু যখন তিনি হয়েছেন তখন তিনি সভাপতি। তো আমি ওই যে একটা বইয়ে পড়েছিলাম যে শহীদ জিয়া 27শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন, তো 27শে মার্চে তো উনি শহীদ জিয়া ছিলেন না। তো চাটুকারিতারও একটা মাত্রা আছে, আমরা কিন্তু অনেক সময় মাত্রা অতিক্রম করি, এবং এই চাটুকারদের রূপ আমরা দেখেছি 15ই আগস্ট। কাজে আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। এই বিএনপি আওয়ামী লীগের ঝগড়াটা বুঝছেন, এটা একটা ক্রনিক আমাদের সমাজে। যখন আওয়ামী লীগকে তারা দাওয়াত দিল তাদের কাউন্সিলে আসার জন্যে, তখন আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যেই বলেছেন, আমরা শুনেছি যে এটা তো খুনি, আগুন সন্ত্রাসী খুনিদের সম্মেলনে আমরা কেন যাব, এটা আসছে, মিডিয়াতে আসছে। তো আমার প্রশ্ন হলো যে তারা যদি খুনি হয়, তারা তো আজকে তার খুনের দায় থেকে তারা অব্যাহতি পায় না, তাদেরকে আবার দাওয়াত দিতে যাওয়াটা কেন? এইটা হয় কি, এটা হচ্ছে একটা সাধারণ সৌজন্যের মধ্যে পড়ে, এটার থেকেই দাওয়াতটা হয়। এবং আমি মনে করি যে আওয়ামী লীগ নেতৃত্ব বিএনপি নেতৃত্বকে এই কাউন্সিলে দাওয়াত দিয়ে একটা সৌজন্যবোধের পরিচয় দিয়েছেন, এবং তারা অনেককেই দিয়েছে, এবং তারা বলেছেনও তারা পাকিস্তানের থেকে কাউকে দাওয়াত দেবেন না এবং জামাতকে দাওয়াত দেবেন না, এটা তারা প্রকাশ্যেই বলেছে। এটার থেকে তাদের নীতিগত অবস্থানটা বোঝা যায়। তো সুতরাং, এবং যেভাবে দাওয়াতপত্রটা গ্রহণ করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম, সেখানেও তিনি গ্রহণ করার ক্ষেত্রে সৌজন্যবোধের পরিচয় দিয়েছেন। কিন্তু পরবর্তীতে বোঝা গেছে যে জিনিসটা নিয়ে জল ঘোলা হবে, কারণ যে আলাল দুলালরা যেভাবে কথা বলছিল আমরা যাব, আশীর্বাদ দিব, দোয়া করে আসবো,
এই সমস্ত কথাবার্তা মানে একেবারে বাল খিল্ল, তখনই বোঝা গেছে যে এটা হবে না। এখন এখন কিন্তু এটা নিয়েই তাদের বিবৃতি পাল্টা বিবৃতি চলছে, এবং তারা মানে এই আওয়ামী লীগের সম্মেলনে তারা কেন গেলেন না এটা নিয়ে এক একজনে এক এক কথা বলছেন। এটা তাদের জন্য একটা ইস্যু হয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত হতে পারা না পারাটা এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা তারা নিজেরাই বারবার বলছেন, এত গুরুত্বপূর্ণ হলে তারা আসলেই পারেন। এটা সোজা কথা যে তারা যদি এই সম্মেলনে যান, আমাদের এখানে হয় কি সবাই মনে করে আমি গেলে বোধহয় আমি হেরে গেলাম, আওয়ামী লীগ জিতে গেল। এই দলগুলির মধ্যে কিন্তু এই ধরনের নেতিবাচক একটা মনস্তত্ত্ব কাজ করে, এবং সেই মনস্তত্ত্ব থেকেই কিন্তু এই ধরনের আচরণ করে এবং কথাবার্তাগুলি বলে। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির এই দুই পরাশক্তির মধ্যে এই ঝগড়াটা এটা অনেক দিন থাকবে, এবং এটা কখনো সীমার মধ্যে থাকবে, কখনো কখনো বা এটা মাত্রা ছাড়িয়েও যেতে পারে, এবং এইভাবেই চলতে থাকে। এটাকে আমি খুব সিরিয়াসলি নেই না। আমরা আরেকটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি। আশা করি ফিরে এসে আপনাদের আলোচনায় পাবো। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বুলুল ভাই, একটা বিষয় যে দল এবং সরকারের মধ্যে একটা ফারাক থাকা না থাকার, এটা নিয়ে অনেক রকমের আলোচনা হয়। আওয়ামী লীগ টানা 8 বছর ক্ষমতায় আছে, দ্বিতীয় মেয়াদে এখন টানা, এবং তাতে কি মানে কখনো কখনো এমন মানে কখনো কখনো কি দল সরকারের মধ্যে ঢুকে যাওয়া বা দল সরকার মিলেমিশে, একসময় কিন্তু এমন ছিল যে আওয়ামী লীগের উদাহরণটা ছিল যে যারা দল চালাবে তারা সরকারে থাকবে না, এবং বঙ্গবন্ধু একবার যুক্তফ্রন্টের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। সেই রেওয়াজটা এখন আর নেই, কিন্তু তবু কখনো কখনো কি এমন হয় যে দল আর সরকার মিলেমিশে একাকার হয়ে যাওয়া, বা তাদের দলের কাজ সরকারে ইয়ে করা, এরকম? আপনি এই প্রশ্নে যাওয়ার আগে একটু আগে মহিউদ্দিন ভাইকে যে প্রশ্নটি করেছিলেন যে বিএনপি যাওয়া না যাওয়া নিয়ে, আমাদের কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম, সেখানে একজন সিনিয়র সম্পাদক বলেছিলেন, তিনি তার একটা অভিজ্ঞতা থেকে বলেছিলেন যে আসিয়ান কান্ট্রির নেতারা যখন আমাদের এশিয়ান কান্ট্রির নেতাদের সম্পর্কে বলেন যে দেখো, আসিয়ান কান্ট্রিতে আমরা ঝগড়া করি খুব প্রাইভেটলি, আর পাবলিকলি খুব ইউনাইটেড। আমরা যখন নিজেদের থাকি তখন আমরা লড়াই করি, আর যখন মানুষের কাছে যাই তখন আমরা ইউনাইটেড। আর এশিয়াতে তোমাদের প্রবলেম হলো তোমরা ঝগড়া করো পাবলিকলি, আর প্রাইভেটলি তোমরা সব একসাথে খাওয়া দাওয়া করো। এবং বাংলাদেশের তাই বিএনপি আওয়ামী লীগের মধ্যে যে একদম বৈরিতা তা কিন্তু না, তারা কিন্তু সামাজিক অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ প্রাইভেটলি আমরা খুব ভালো, কিন্তু ঝগড়াটা আমরা পাবলিকলি করি। আর আসিয়ান কান্ট্রিতে উল্টা, প্রাইভেটলি ঝগড়াটা করে, পাবলিকলি তারা খুব ইউনাইটেড। কাজে এটা আমাদের চরিত্রের মধ্যে, এটা খালি বাংলাদেশ না, এটা গোটা এশিয়ান অঞ্চল সম্পর্কে। আপনি যে কথাটি বললেন এটি খুব মৌলিক প্রশ্ন। এটা আমরা মাঝে মধ্যে দেখি যে ক্ষমতাসীন দলের মধ্যে, সরকারের মধ্যে দল হারিয়ে যায়। আমি একটি উদাহরণ দিই। যেমন ধরেন, কালকে যদি কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা কী হবে? এক রাতের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দখল নিয়ে, আর এখন ছাত্রলীগের দখলে থাকে। এখন এইটা যদি ছাত্রলীগ থাকতে চায় তাহলে ছাত্রলীগ কী করতে হবে? সুভাষদা ছাত্রলীগদের মানে ছাত্রলীগের প্রাক্তন নেতা, তিনি তাদের প্রশিক্ষণ দেন যে তারা যদি, যেটা সুভাষদা নিজেই বলেছেন, যে তৃণমূলের সঙ্গে যদি সাধারণ ছাত্রদের সাথে যদি সখ্য গড়ে ওঠে, তারা যদি মানে জোর করে দখল না করে থাকে, সাধারণ ছাত্র যদি তার সমর্থনের জায়গায় তৈরি হয়, তাহলে কিন্তু তার ছাত্রদল আওয়ামী লীগ সরকারে না থাকলেও হল থেকে তার চলে যেতে হবে না রাতের মধ্যে। এই বীর পুঙ্গবেরা দেখি যে ক্ষমতায় যতদিন দল আছে ততদিন পর্যন্ত তারা খুব বড়, কিন্তু যেই রাতের সন্ধ্যা 6টার মধ্যে খবর হয় যে ইলেকশনের রেজাল্ট উল্টো হয়ে গেছে অথবা সরকার পতন হয়েছে, তখন তারা চলে যায়। কাজে এই জায়গাটাতে, যেমন ভারতে আপনি দেখেন অমিত শাহ পার্টির প্রেসিডেন্ট, সে কিন্তু দলীয় পদবীর মধ্যে নয়। রাজনাথ সিং দলের সেক্রেটারি ছিলেন বিজেপির, তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন তিনি ছেড়ে দিলেন। আমাদের দেশে হয়তো প্রধানমন্ত্রীকে দলীয় চেয়ারপারসনের পদ ছেড়ে সরকারে থাকা, এটা একটা কঠিন দৃষ্টান্ত হবে, কারণ এখানে সরকার দল একীভূত। কিন্তু অন্য কোনো পদে কিন্তু আমরা চেষ্টা করে দেখতে পারি। বঙ্গবন্ধুর উদাহরণ যেটি দিলেন, আমি এটি উদাহরণ দিতাম যে বঙ্গবন্ধু যখন তার সামনে মন্ত্রিত্ব এবং নেতৃত্ব, তিনি কিন্তু নেতৃত্বের জায়গায় বেছে নিয়েছিলেন। আরেকটি কথা হলো যে আমি বারবারই যে কথাটি বলতে চাই, যে ভীষণ নেত্রী ঠিক করে দিলেন, সেই ভীষণকে ক্যারি করার মতো শক্তি দলের মধ্যে থাকতে হবে, কি সরকারে থাকুক কি বিরোধী দলে থাকুক, এবং এটা তৃণমূলের মধ্যে যেতে হবে।
আমি জানি সুভাষদা তৃণমূলের তরুণদেরকে প্রশিক্ষিত করার জন্য নানা ধরনের পাঠচক্র পরিচালনা করেন, নানা ধরনের প্রশিক্ষণ দেন। আমি গত 1 মাস আগে কক্সবাজারে বিশাল ছাত্রলীগের ছেলেদের বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ার জন্য আমরা একটা আয়োজন হয়েছিল, সেখানে আমরা গিয়েছিলাম। গফরগাঁয়ে স্কুলের ছেলে মেয়েদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ প্রতিযোগিতা, তারপর তার মধ্যে থেকে প্রশ্নপত্র করা, পরীক্ষা নয়, এরকম করা হচ্ছে। আপনি যদি চেতনা, যেমন ধরেন যখন বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনীর বাড়ি থেকে ক্যান্টনমেন্টের বাসা থেকে যখন তাকে বলা হলো এটা আপনি ছেড়ে দেন, তিনি চলে গেলেন, তখন কিন্তু সারা দেশে একটা প্রচণ্ড রকম আবেগের কথা কাজ করেছে। এতদিন যাবৎ ছিলেন, একটা থেকে আবেগ, এখানে তার ছেলে মেয়েদের জন্ম হয়েছে, তিনি কিন্তু অনেক দিন যাবৎ ছিলেন। আর একটা যৌক্তিক জায়গাও ছিল যে ওনাকে তো সরকার গুলশানে আরেকটা এইরকম বড় বাড়ি কম দামে দিয়েছে। আমি যখন ঢাকার বাইরে একটি জেলা শহরে গেলাম, রাতের বেলায় ছাত্রলীগ যুবলীগের অনেক ছেলে মেয়েরা আসলো যে এখানে তো আমাদের বিরুদ্ধে প্রচণ্ড প্রচারণা, যে উচ্ছেদ করা হয়েছে তাকে, এবং বেগম খালেদা জিয়া কান্নাকাটি করলেন প্রেস কনফারেন্সে। মানুষ তো খুব আবেগে, অনুভূতিতে খুব আঘাত লাগে, তো এইরকম তাকে রাস্তায় বসিয়ে দিয়েছে, তার আর যাওয়ার জায়গা নেই। তাই বললো যে ওই তথ্যটা তোমার কাছে থাকতে হবে যে তাকে আরেকটা জায়গা দেওয়া হয়েছে এবং তিনি সেনানিবাসের বাড়িটাকে রাজনৈতিক কেন্দ্র করছেন, যেটা হওয়া উচিত না। এই যুক্তিটা যদি তাদের কাছে আমরা দিতে পারি, তাহলে পরে মানে তৃণমূল থেকেও কিন্তু এক ধরনের যৌক্তিক প্রতিবাদ উঠতে পারে। কাজে আমি যে বক্তব্যটি দিব যে সরকার এবং দল এই দুইটিকে হয়তো আমরা একেবারে পৃথক করে ফেলতে পারবো না, কিন্তু দু একটা পদ এরকম থাকা দরকার, পদ ছাড়াও দলকে দলের মতো বিহেভ করতে হবে। আপনি যে উচ্চারণটা করেছিলেন, সুভাষদা এখানে আছেন, আমি খুব বিনয়ের সঙ্গে বলি যে আমি খুবই ক্ষুব্ধ এই কারণের জন্য, এই যে 10 টাকা কেজির ডাল, 10 টাকা কেজির চাল নিয়ে যেটি ভালো একটি উদ্যোগ, জাস্ট এই এবং আওয়ামী লীগের মাঠ পর্যায়ের ওই কর্মীটা যদি না বুঝে যে 10 টাকা কেজি চাল দিয়ে মানে সারা দেশের মানুষকে খাওয়ানো সম্ভব না, কিন্তু এটি একটা পলিটিক্যাল মাইলেজ নিতে চায় তার দল। আগামী নির্বাচনে এই মাইলেজটি তাকে একটা বড় লম্বা জায়গায় নিয়ে যাবে। এখন দলের শুধুমাত্র 5-10 জন আত্মীয়কে ওই লিস্টে নাম ঢোকানোর কারণে দলের এই মাইলেজের জায়গাটা যে না বুঝে, দলের নেত্রীর এই স্বপ্নটা ভীষণটা যে না বুঝে, তাকে তো দলের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। কাজে আমি যেটি মনে করি যে এখনও যে নতুন কর্মসূচিগুলি নেওয়া হবে, সেই নতুন কর্মসূচিগুলির মধ্যে একদম তৃণমূল থেকে, আমার ধারণা যে শৃঙ্খলা আমরা কাউন্সিলের মধ্যে দেখেছি, যে ঐক্য কাউন্সিলের মধ্যে দেখেছি, যে উৎসব মুখরতা কাউন্সিলের মধ্যে দেখেছি, এটি তৃণমূল পর্যায়ে দলের এই শক্তিটাকে ধারণ করতে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে এটি, যেটি প্রধানমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তার কর্মীরা, আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে কর্মীরা, তৃণমূলই হলো আওয়ামী লীগের শক্তি। কাজে তৃণমূলে যারা আছেন, কমিটিতে কেউ থাকবেন না, জেলা কমিটিতে কেউ থাকবেন, থানা কমিটিতে কেউ থাকবেন, সেটি কিন্তু রাজনৈতিক দর্শনটা যদি তারা ধারণ না করেন, কিন্তু আওয়ামী লীগ নেত্রী যে দর্শনটি ধারণ করেছেন এটি কিন্তু 2041 সাল পর্যন্ত। কাজে এটি শুধুমাত্র এই ওবায়দুল কাদের সাহেব সেক্রেটারি হলেন, আশরাফ সাহেব প্রেসিডেন্টে গেলেন, এর মধ্যে শেষ হয়ে গেল না, বরং মানে স্টোরিটা শুরু হলো, গল্পটা শুরু হলো। এখন কর্মীদেরকে ওটা ধারণ করতে হবে এবং দলের মধ্যে আমার ধারণা যে মন্ত্রিত্বের জায়গায় যারা থাকবেন তাদেরকে দলীয় কার্যালয়ে সময় দিতে হবে, দলীয় কর্মসূচিগুলিতে সময় দিতে হবে। সব যদি খালি মন্ত্রী হিসেবে যাবেন, সার্কিট হাউসে কর্মীরা আসবে, ওই জায়গায় যদি নিয়ে যায় তাহলে কিন্তু দল টিকে থাকবে না। সার্কিট হাউসের বাইরে আমি জানি না এই গত 2 বছরের মন্ত্রীরা জেলা পর্যায়ে কয়টা দলের কার্যালয় পরিদর্শন করেছেন, মানে সার্কিট হাউসের বাইরে কর্মীদের সঙ্গে কতটা করেছেন, জনসভা তো এখন দেখেই না। কাজে এই জায়গাগুলিতে দলীয় কর্মসূচিটা থাকতে হবে, যেটা মহিউদ্দিন আহমেদ বলেছেন যে একটা কাউন্সিল থেকে দলীয় কিছু কর্মসূচিও তৈরি করা হয়, এবং সেটি আমার ধারণা নতুন নেতৃত্ব দলকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি আর সময় নেই, ফলে আপনাদের কাছে আর আসতে পারলাম না। প্রিয় দর্শক, আশা করি আমাদের যে আওয়ামী লীগের যে কাউন্সিলের মাধ্যমে রাজনীতির মধ্যে যে ইতিবাচক একটি ধারার সূচনা হতে পারে, বিশেষ করে শেখ হাসিনার কালকের বক্তব্যে যে ইতিবাচকতা এবং সামনের দিকে তাকানোর কথা শুরুতেই বলেছেন, সেটা যদি সত্যি সত্যি আমাদের পুরো রাজনীতি আবহেই সেই বার্তাটা পৌঁছে যায়, তাহলে সবার জন্য মঙ্গল। আপনারা সবাই ভালো থাকবেন।